ওকে, হ্যালো সবাইকে। তো আমরা সাইকোলজি সেকেন্ড ক্লাসে চলে আসছি। তো আজকে আমরা কি পড়ব? লাস্ট দিন আমরা বুদ্ধঙ্ক পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা বুদ্ধি চ্যাপ্টারটা, ইন্টেলিজেন্স চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করব। তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে ফেলো, আমরা দ্রুতই ক্লাসটা শুরু করব। আচ্ছা, প্রথমে আমি আমার পরিচয়টা দেই। আমি হচ্ছে বর্ণা, তোমাদের মনোবিজ্ঞান ক্লাস নিব এবং আমি পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে। তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হও এবং আমাকে জানা যে আপু আসছি, আপু হাই, হ্যান্ড রেজ করো সবাই। হ্যান্ড রেজ করো, কে কে আসছো? সবাইকে সালামু আলাইকুম। অ্যান্ড কে কোথায় থেকে বলতেছো? কে কোথা থেকে ক্লাস করছো? আজকে ক্লাসটা করা হবে তো? হাই হীরা খাতুন, হাই ইকরা, হাই সবাইকে হাই। তাড়াতাড়ি একটু জয়েন হয়ে ফেলো বাবা। আমরা হচ্ছে একটু ক্লাসটা দ্রুত শেষ করব। আজকে আমরা বুদ্ধিটা শেষ করার ট্রাই করব, দেখি আমরা কতটুকু সফল হই। ওয়ালাইকুম আসসালাম জিনাত। রাজশাহী থেকে বলছো? হীরা রাজশাহী বাসা কোথায়? আমিও রাজশাহী থেকে বলতেছি। পাবনা, রিমন। ওকে, একটু দ্রুত জয়েন হও। আমরা আরেক কয়েকজন হলে তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে? যে যারা তোমার ফ্রেন্ডরা আছে ক্লাস করবে, সাইকোলজি আছে, একটু মেনশন দাও, তাহলে সবাই একটু চলে আসবে, আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারবো। আচ্ছা, বায়াজিদ, আমিও রাজশাহী। ও, তুমিও রাজশাহী। ওয়ালাইকুম আসসালাম। ইকরা হচ্ছে ঢাকার, সাভার থেকে। ঢাকা যাব, কিছুদিন পর ঢাকা যেতে হবে। আচ্ছা, লাবণী পঞ্চগড় আমার কয়েকটা ফ্রেন্ড আছে। তোমরা একটু দ্রুত জয়েন হও বাবা, একটু দ্রুত জয়েন হও, আমরা দ্রুত ক্লাসটা শুরু করব। ও, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আমার একটা ফ্রেন্ডের বাসা, প্লাস আমার রিলেটিভের বাসা আছে। বগুড়া, ঋতু, আমরা কবে খাচ্ছি বগুড়ার দই? বলো কবে খাওয়াবা? রুবি, ওয়ালাইকুম আসসালাম। ইস, এত কম কেন রে? তাড়াতাড়ি জয়েন হও, তাড়াতাড়ি একটু জয়েন হও, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও বাবা, আমরা ক্লাসটা শুরু করব তাড়াতাড়ি। ও, আরিফা, ফারিয়া, তুমিও বগুড়া থেকে? আমরা কিন্তু বগুড়ার হচ্ছে কি করব, বগুড়ার দই খাওয়াতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আজকে হচ্ছে আমি পাঞ্চুয়াল হয়ে গেছি, তোমরা একটু পাঞ্চুয়াল হয়ে যাও এবং বই খাতা নিয়ে বসে পড়ো। আচ্ছা, তোমাদের যে আজকে আমাকে বলো যে গতদিন যে আমরা বুদ্ধঙ্ক করছিলাম, সেই বুদ্ধঙ্ক নির্ণয়ে তোমাদের আর কোনো প্রবলেম আছে কি না? বুদ্ধঙ্ক বা আইকিউ নির্ণয়ে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কিনা? যদি প্রবলেম ফেস করতে হয় বলো, আমি আবার করাবো, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, আহমদুর চিটাগাং থেকে। লাবণী, ভালো আছে আপু, তুমি কেমন আছো? থ্যাংক ইউ ফারিয়া। আচ্ছা বলো, তোমাদের আইকিউ নির্ণয়ে কি কোনো প্রবলেম আছে? একটু ক্লাসে জয়েন হয়ে ফেলো। দুপুরবেলা কি ক্লাস করতে ভালো লাগছে না? এত কম কেন? এখন কি ভাত ঘুম দেওয়ার সময়? 2 দিন পর পরীক্ষা, এখন তো ঘুম দেওয়ার সময় না। আচ্ছা, নাটোর থেকে। নাটোর তো রাজশাহীর পাশে। ভালো আছি। আচ্ছা, সবারই কি প্রবলেম আইকিউ নির্ণয়টাতে? একটু আমাকে বলো যে তোমাদের সবার কি আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয় কিনা। একটু দ্রুত জয়েন হও বাবা। এত কম কেন? এত কম হলে ক্লাস নিতে ভালো লাগে? একটু গতদিন তো অনেক বেশি ছিল,
একটু জয়েন হও, তোমরা সবাই থাকবা, রেসপন্স করবা, তাহলে তো ক্লাসটা মজা হবে, তাই না? সামিহা ব্রাহ্মণবাড়িয়া, কতদিন কথা হয়েছিল তোমার সাথে? আচ্ছা, আমি সোনালি দিনাজপুর থেকে। আচ্ছা, তোমাদের সবারই আইকিউ নিয়ে একটু প্রবলেম, তাই না? তো আমি হচ্ছে তাহলে একটু ট্রাই করি যে আরেকবার বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা হচ্ছে একটু দেখো, ঠিক আছে, মনোযোগ দিয়ে। ততক্ষণে সবাই একটু জয়েন হয়ে নিক। আচ্ছা, আমরা তোমাদের যে হোমওয়ার্ক দিছিলাম, হোমওয়ার্কটা দেখলাম অনেকেই করছো, হ্যাঁ অনেকজন একটু একটু মিস্টেক করছো, বাট বুঝতে তো পারছো, তাই না, যে আইকিউ কিভাবে নির্ণয় করতে হয়। প্রথমেই আমরা একটা চার্ট দেখব, তোমরা একটু দেখো, খেয়াল করো, যে চার্টটা যদি আমরা না জানি বা চার্টটা মনে না রাখি, সেক্ষেত্রে আইকিউ নির্ণয় কোনোভাবেই পসিবল না। আমাদের পরীক্ষার খাতায় দেখুন গালে হাত দিয়ে বসে থাকতে হবে। চার্টটা হচ্ছে এটা কি বলতেছে দেখো, একটা মানুষ বা একজন, আমি যাকে মেজার করব, যার আইকিউ মেজার করব, সে যদি 2 থেকে 4 বা 4.5 বছর বয়সী প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তার মানসিক বয়স হবে 1 মাস। তার মানসিক বয়স কত হবে? 1 মাস। 5 থেকে 15 বছর বয়সী প্রশ্নের উপযোগী যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে, এটার মানে হচ্ছে ধরো 2 বছরের বয়সের বাচ্চাদের জন্য একটা কোশ্চেন থাকে, 3 বছরের জন্য একটা, 4 বছরের জন্য একটা, এরকম বয়স অনুযায়ী আলাদা আলাদা কোশ্চেন থাকে, এটা তাই বলতেছে। তো 5 থেকে 15 বছর বয়সী প্রশ্নের উত্তর বা কোশ্চেনের আনসার সে যদি দিতে পারে, তাহলে কি হবে? 2 মাস তার মানসিক বয়স হবে। ওকে, উন্নত বয়স্ক স্তর 1-এর জন্য 4 মাস পাবে, এবং উন্নত বয়স্ক স্তর 2-এর জন্য 5 এবং 3-এর জন্য 6। এখন উন্নত বয়স্ক বলছিলাম কি, যে তোমার ওয়েক্সলার এই উন্নত বয়স্ক স্তরটা নির্ণয় করেছিলেন, যে ধরো সাধারণ ইন্টেলিজেন্স বা সাধারণ বুদ্ধির থেকে আরেকটু আপার লেভেলে গেলে সে তখন হয় উন্নত স্তর 1, এর জন্য আলাদা কোশ্চেন থাকে, মানে আলাদা কোশ্চেনারি থাকে। তার থেকে আরেকটু আপার লেভেলে গেলে হয় 2, এবং তার থেকে আরও আপার লেভেলে গেলে, মানে স্ট্রংগেস্ট আইকিউ হইলে তার হয় উন্নত বয়স্ক স্তর 3। মানে বুঝতে পারছো উন্নত বয়স্ক স্তর মানে কি, এবং তাদের জন্য কত মাস হয়? 4 মাস, 5 মাস, 6 মাস। এটা জাস্ট মনে রাখবা, এই চারটা মনে রাখলে ম্যাথ করতে আর কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা এখন ম্যাথে আসি, আমরা একটু ম্যাথটাতে আসি, মাঝখানে এফআরবি চলে আসছে। আচ্ছা, তোমাদের এফআরবি নিয়ে কে কে প্রি বুকিং দিছো? কে কে ভর্তি হবা বলো? এফআরবি নিয়ে কতটা এক্সাইটেড তোমরা? আচ্ছা, আমি বলি যে আমরা আইকিউ কিভাবে নির্ণয় করতে হবে। আইকিউ ইজ ইকুয়াল টু কি বলো তো? MA/CA ইন্টু 100। এটা হচ্ছে আইকিউ নির্ণয়ের সূত্র। তো MA বলতে কি বোঝায়? MA বলতে বোঝায় যে মেন্টাল এজ মানে মানসিক বয়স, এবং CA বলতে বোঝায় যে ক্রনোলজিক্যাল এজ, ক্রনোলজিক্যাল এজ মানে প্রকৃত বয়স। যেমন আমার বয়স যত, তোমার বয়স যত, মানে আমরা যা বলি যে তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, এটা হচ্ছে ক্রনোলজিক্যাল এজ। এবং মানসিক বয়স হচ্ছে যে যত বছরের প্রশ্নের উত্তর দেশে দিতে পারে। ধরো তোমার বয়স 18, বাট তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো 20 বছর বয়সের, তাহলে তোমার মানসিক বয়স হবে 20। ওকে, তোমার বয়স যদি 18 হয়, কিন্তু তুমি যদি 20 বছরের প্রশ্নের উত্তর দিতে পারো, সেক্ষেত্রে তোমার মানসিক বয়স হবে 20। যদি 4 বছর দিতে পারো 4, 3 বছর দিলে 3, 10 দিলে 10। ওকে, এখন আমরা যে ম্যাথটা দেখি কি বলতেছে, যে শাওলির বয়স 10 বছর। তার বয়স কত? 10 বছর। শাওলি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের নাম, ওর নাম দিয়ে দিচ্ছি তোমাদের ম্যাথ করাতে। তো সে 11 বছর বয়সী প্রশ্নের সকল প্রশ্নের উত্তর দিতে পারে। 11 বছর বয়সে তার মানে ক্রনোলজিক্যাল এজ কত? 10, কিন্তু সে 11 বছরের সব প্রশ্নের উত্তরটা দিতে পারে। মানে 11 বছরের জন্য যে কোশ্চেনারিটা তৈরি হয়েছিল সবগুলো সে আনসার করে ফেলতে পারবে। তো এবং 12 বছরের 5টি, 13 বছরের 4টা প্রশ্নের উত্তর দিতে পারছে। 12 বছরের কয়টা? 5টা, এবং 13 বছরের 4টা দিতে পারছে। তাহলে তার বুদ্ধাঙ্ক এখন নির্ণয় করতে হবে। তো বুদ্ধাঙ্ক নির্ণয় করতে হলে কি লাগবে? আমাদের আগে মেন্টাল এজটা বের করা লাগবে, ক্রনোলজিক্যাল এজটা বের করা লাগবে। আর একটা কথা বলে রাখি যে আইকিউ এর কোনো একক হয় না। তোমরা দেখলাম অনেকে মাস দিছো, বাট এটা হবে না। আইকিউ এর কোনো একক নাই, এটা জাস্ট একটা সংখ্যা, আইকিউ এর একক নাই। ওকে,
কিন্তু আমরা আইকিউ নির্ণয় করার সময় এই ক্রনোলজিক্যাল এজ এবং মেন্টাল এজকে আমরা সব মাসে কনভার্ট করব। এখানে যেমন বছরে দেওয়া আছে আমরা সেগুলো মাসে কনভার্ট করব। ওকে, এখন আসি, দেখো আমরা ক্রনোলজিক্যাল এজটা আগে বের করে নিই। সিএ এটা কি হবে, 10 বছর বলছে না, তাহলে 10কে যদি আমি মাসে পরিণত করতে চাই কি করতে হবে, 10 বছরকে 10 × 12, তাই তো কত হবে 120। বুঝতে পারছো এতটুকু? ওকে, এখন আমি বলি এবার আমার মেন্টাল এজ বের করবো। মেন্টাল এজ, সে 11 বছর বয়সে সকল প্রশ্নের উত্তর দিতে পারছে। সকল প্রশ্নের যখন বলবে যে সকল প্রশ্নের উত্তর দিতে পারছে, সেক্ষেত্রে আমি 12 দ্বারা গুণ করব। তা বুঝতে পারছো? সকল প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে 12 মাস বা 12 দ্বারা আমি গুণ করব। এবং যদি বলে অর্ধেক প্রশ্ন, সেক্ষেত্রে 6 দ্বারা গুণ করব। এটা একটু মনে রাখবা। তাহলে যেহেতু সকল প্রশ্নের উত্তর দিতে পারছে, সেক্ষেত্রে কি হবে, 11 × 12 কত হয় বলো তো একটু। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটর বের করি, ভুলে গেছি আসলে। 11 × 12 কত হবে, আচ্ছা 132। 132। ওকে, এখন দেখো সে 12 বছরের 5টা, 12 বছরের 5টা, আমি কি বলছিলাম মনে আছে, চার্টে কি ছিল, 5 থেকে 15 বছরের জন্য কত মাস, 2 মাস। 5 থেকে 15 বছরের মধ্যে যদি আনসার দিতে পারে সে 2 মাস পাবে। তাহলে 5 থেকে 15 এর মধ্যে কি 12 পড়ে, 12 পড়ে। তাহলে 5টি যতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছে তত দ্বারা গুণ দিব। তাহলে 12 বছরের জন্য কত হবে, 5 × 2, তাহলে কত হবে 10। এবং 13 বছরের 4টি, এটাও 5 থেকে 15-র মধ্যে পড়ে। সেক্ষেত্রে 4 × 2, তাহলে কত হবে 8। তাহলে কত হলো 40, 150। 150, এটা হচ্ছে টোটাল যোগ করে, এটা হচ্ছে টোটাল যোগ করে। ওকে, এতটুকু বুঝতে পারছো, মানসিক বয়স বের করে বুঝতে পারছো? ওকে, এখন দেখো যে মেন্টাল এজ কত পাইলাম আমরা, 150। আমরা এখন সূত্রে বসাবো, 150 ভাগ এই তোমার হচ্ছে ক্রনোলজিক্যাল কত পাইলাম 120, এর প্রকৃত বয়স কত 120 × 100। ঠিক আছে, তাহলে কত হবে বলো তো, মেবি 125 হবে, তাও আমরা একটু দেখে নিই। হ্যাঁ, 1.25 × 100 = 125। এই হচ্ছে তার আইকিউ। শাওলির আইকিউ হচ্ছে 125। তোমরা কি বুঝতে পারছো এতটুকু? বুঝছো এখন? আর কোনো সমস্যা কোথাও কারো? এই বাবা, আর একটু জয়েন হও রে। আচ্ছা, কি বলতেছো সুমাইয়া, সায়েন্সের চ্যাপ্টারগুলো নেওয়া যায় না? সায়েন্স বলতে কোন চ্যাপ্টারগুলো বোঝাচ্ছ তুমি আমাকে? ওকে, আইকিউ নির্ণয় একদম ক্লিয়ার তাহলে। আচ্ছা, আমি এখন নেক্সট টপিকে যাব। একটু তোমার ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও, সবাই না থাকলে ক্লাস করতে ভালো লাগে না। তোমাদের হোমওয়ার্ক ছিল। আচ্ছা, আমাকে একটু বলতেছো যে ইলহামের অঙ্কটা করে দিতে। আমি করে দেবো ইলহামের অঙ্কটা, তাহলে তোমরা কি করবা বলো? আচ্ছা, আমি একটু বলি, তোমরা একটু দেখো। যে 4 বছর বয়স বলছে, আমরা আইকিউ এখানে জাস্ট সূত্রটা বসাই। আইকিউ হোক কি, মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ × 100, তাই তো? তো হচ্ছে সে, তার বয়স হচ্ছে 4 বছর, তার মানে ক্রনোলজিক্যাল এজ কত, 4 × 12 কত হবে, 4 × 12 36। 36, সে 5 বছর বয়সী সবকটা প্রশ্নের উত্তর দিতে পারছে। তাহলে যদি মেন্টাল এজ বলি আমি, 5 বছর বয়সে সব কটি প্রশ্নের উত্তর দিতে পারছে, তাহলে কত হবে, সব কটি মানে 12 দ্বারা গুণ, 5 × 12 60। এবং 6 বছর বয়সী 2টি প্রশ্নের উত্তর দিতে পারছে, তাহলে কি হবে 2 × কত হবে 2 = 4। তাহলে মেন্টাল এজ কত হবে 64। তাহলে আমি যদি এখানে বসাই 64 ভাগ 36 × 100 কত হবে বাবা? একটু সবাই জয়েন হও। আজকে তোমাদের উপস্থিতি খুবই হতাশ করছে, এমন কেন? 64 ভাগ 36 1.77 × 100
177। বাবা, বুঝতে পারছো? এইটা হচ্ছে আনসার। আমার ক্যালকুলেশন কি ঠিক আছে? 5 গুণন 12, 2 গুণন 2, ঠিকই আছে। বুঝতে পারছো এটা? এটাকে বুঝতে পারছো? 4 বারং তো 36 না রে, সরি 4 বারং 48, 3 বারং 36, তাই তো বলি, সরি। তাহলে 64/48, এটা ঠিক হবে, গুণন 100 কত হবে? 133। আচ্ছা, এটাই হবে। সরি 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 তো যাই হোক, তো তোমরা কখনোই আইকিউটা ভগ্নাংশে দিবা না, প্রবাবলি কাছাকাছি যে মানটা হয় সেটাই দিবা। হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে, ঠিক করছি, 48 হবে। 4 গুণন 4 বারং 48, 3 বারং 36 দিয়ে দিছি। তো এখন তো বুঝতে পারছো, এখন তো বুঝতে পারছো এটা 48 হবে, 48। আইকিউ নিয়ে আর কোনো প্রবলেম? আইকিউ নিয়ে প্রবলেম? বলো। আইকিউ তো স্কিপ করলাম আমি, আইকিউ নিয়ে আর কোনো প্রবলেম? আচ্ছা আচ্ছা, গুড, ঠিক আছে। তাহলে আমি এটা এন্ড করলাম। তারপরও যদি তোমরা কেউ কিছু বুঝতে না পারো আমাকে নির্দ্বিধায় ইনবক্স করবা, কোনো সমস্যা নাই। এখন আসি আমরা বুদ্ধি অভিক্ষাতে। দেখো, বুদ্ধি অভিক্ষা, এই অভিক্ষা বলতে কি বোঝায়? আমাদের যখন ফিজিক্যাল কোনো প্রবলেম হয়, ধরো অসুস্থতা তৈরি হয়, তখন আমরা যখন ডক্টরের কাছে যাই, তখন ডক্টর কিন্তু আমাদেরকে এক গাদা টেস্ট করতে দেয়, তাই না? সেই টেস্টগুলো আসলে কেন করতে দেয়? যে আমাদের কোন রোগ হয়েছে সেই রোগটা সিলেক্ট করার জন্য। কারণ অনেক রোগের সিমটমগুলো প্রায় একই রকম হয়, তো কোন রোগটা আমি কি হয়েছে সেটা ডায়াগনোসিস করার জন্য যেমন ফিজিক্যাল টেস্ট করা লাগে, যেমন ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, যেটাই বলি না কেন, সেই রকম মানসিক রোগ কোনটা হয়েছে সেটা পরিমাপ করার জন্য কিছু টেস্ট করা লাগে। এই টেস্টগুলোকে বলা হয় অভিক্ষা, বুঝতে পারছো? সেই টেস্টগুলোকে বলা হয় কি? অভিক্ষা। তো এই বুদ্ধি অভিক্ষা মানে বুদ্ধি পরিমাপ করার জন্য যে টেস্ট, সেটা হচ্ছে বুদ্ধি অভিক্ষা। এই বুদ্ধি অভিক্ষা কেন করা হয়? ধরো হচ্ছে স্কুলে মেধাবী শিক্ষার্থী অমেধাবী শিক্ষার্থী হচ্ছে পার্থক্য করার জন্য, বা কাউকে যদি আমি কোনো এডুকেশন দিতে চাই বা কোনো থেরাপি দিতে চাই, যেমন তোমার সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটা যখন দিতে যাব তখন তার আইকিউ জানাটা খুবই প্রয়োজন। কারণ তার আইকিউ যদি একদমই লো লেভেলে হয় সেক্ষেত্রে আমি সিবিটিটা দিতে পারি না, ঠিক আছে? তো এরকম অনেক কারণে হচ্ছে অনেক কিছুর জন্য আইকিউটা নির্ণয় করা হয়। তো আইকিউ নির্ণয় বলি যে বুদ্ধি অভিক্ষাকে মূলত 4টা ভাগে ভাগ করা হয়, মোটা দাগে। একটা হচ্ছে তোমার দলগত, একটা হচ্ছে ব্যক্তিগত, একটা হচ্ছে কি কৃতি বা কর্ম সম্পাদনমূলক, আর একটা হচ্ছে কি ভাষাগত। তো এই 4টা এখন আমরা ডিটেলসে জানবো। আরো বাড়ির কাজ দেবো, আজকের ক্লাস শেষে বাড়ির কাজ দেবো। কি রে ভাই, কমতেছে কেন? একটু আগে দেখলাম 100+। কমতেছে কেন? একটু জয়েন হও বাবা। আচ্ছা, এখন আসি যে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। ব্যক্তিভিত্তিক বলতে বোঝায় যে এখানে 1-to-1 রিলেশনশিপ থাকবে। যেমন আমি ধরো পরীক্ষক আরেকজন পরীক্ষার্থী, তো আমি একা আরেকজন জাস্ট পরীক্ষার্থী, আমি তাকে জাস্ট গাইড করবো এবং তার টেস্টটা করব। এক্ষেত্রে 1-to-1 রিলেশন, এখানে কোনো আলাদা থাকবে না। মানে যে বুদ্ধি অভিক্ষায় যে কোনো একজনের প্রতি বুদ্ধি পরিমাপ করা হয়, একজনের সাথে একজন পরীক্ষার্থী এবং একজন অভিক্ষক থাকে, সেক্ষেত্রে সেটাই হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, ঠিক আছে? যেমন হচ্ছে তোমার বিনে সিমো, স্ট্যানফোর্ড বিনে, তারপর ওয়েক্সলার, এগুলো সব, তার হচ্ছে তোমার অ্যালং পাস, তারপর তোমার ব্লক ডিজাইন, এগুলো সবগুলো হচ্ছে তোমার ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা। এখানে দেখতে পারবা যে কি বলতেছে, দেখো যে যেসব বুদ্ধি অভিক্ষার সাহায্যে কেবল একজন ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা, এখানে বৃদ্ধি দেওয়া আছে, ঠিক আছে? এটা বুদ্ধি হবে, অনেক জায়গায় বৃদ্ধি পাবা, বাট ওগুলো সব বুদ্ধি। অনেক জায়গায় বৃদ্ধি লেখা থাকবে, সেগুলো বুদ্ধি। পরিমাপ করা হয়
সেসব অভিক্ষাকে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা বলে। বুঝতে পারছো? তো এই স্ট্যানফোর্ড বিনে, তারপর তোমার বিনেসিমো, এগুলো তোমাদের এইচএসসিতে এমসিকিউতে প্রয়োজন, এমসিকিউতে তোমাদের প্রয়োজন, সিকিউতে তেমন একটা দেয় না। বুঝতে পারছো? সিকিউ এর জন্য এই অভিক্ষাগুলো তেমন একটা প্রয়োজন হয় না, কিন্তু ভাষাগত এবং কর্মসম্পাদনমূলক এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। দেখো, এই ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার এই ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার জন্য কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? ধরো এখানে একজন অভিক্ষক যে হবে, ধরো আমি অভিক্ষক, আমাকে অনেক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, ট্রেন্ড হতে হবে, অভিজ্ঞ হতে হবে। কেন? যদি আমি না পারি তাহলে আমি ওই একজন মানুষের যে আইকিউ নির্ণয় করছি সেটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, 1-to-1 রিলেশনশিপ থাকতে হবে। তারপরে তোমার হচ্ছে যে করছে, তোমার আমার পরীক্ষার্থী যে কাজগুলো করছে সেগুলো আমাকে রেকর্ড করে রাখতে হবে, যাতে পরবর্তীতে সেটা দেখে আমি তার রেজাল্টটা বের করতে পারি। আরও আছে, দেখো আরও কি কি বলতেছে যে দেখো বলছে প্রতি প্রক্রিয়াসমূহ রেকর্ড করা হবে, তারপর অভিক্ষক সম্পন্ন অভিক্ষক প্রয়োজন, তারপর ব্যক্তিভিত্তিক অভিক্ষা হচ্ছে সময় সাপেক্ষ। আমি জাস্ট একজনের প্রতি সময় দিচ্ছি, কারণ একটা কোশ্চেনারি তৈরি করতে বা একটা কোশ্চেনারি লিখতে, তার কাজ সম্পন্ন করতে অনেক সময় 1 ঘন্টা প্লাসও লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টাও লাগে। তো সেগুলো তার থেকে রেজাল্টটা নেওয়া, রেজাল্টটা অ্যানালাইসিস করা, তাকে আইকিউ বের করে দেওয়া, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপর এই অভিক্ষার ফলাফল দলগত বুদ্ধি অভিক্ষার তুলনায় অধিক, মানে তোমার কি বলবো, নির্ভরযোগ্য হয়। মানে আমি ব্যাচে, এটা তুমি উদাহরণ দিয়ে বলতে পারো যে ব্যাচে পড়ার থেকে আর একা একা পড়ার থেকে, ঠিক আছে, আমরা যখন ব্যাচে পড়ি তখন হচ্ছে কি হয়, অনেকটা প্রবলেমও হইতে পারে, প্রবলেম ফেস করতে পারি। বাট যখন আমি একা পড়ি, বাসায় পড়ি, তখন কিন্তু আমার মনে যা কোশ্চেন আসে তাই করতে পারি, বা আমার পড়াটা ভালো হয়। এইটাই ওয়ান কাইন্ড অফ দ্যাট। তো এই হচ্ছে অভিক্ষার সাহায্যে অভিক্ষার্থীর বিশেষ যোগ্যতা সম্পর্কে জানা যায়। আমি যখন একজনের প্রতি ফোকাস করছি, তো তার কি কমতি, তার কি ভালো দিক আছে, তার কি খারাপ দিক আছে, সবই জানতে পারবো। বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষার বৈশিষ্ট্য। হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো? সুমাইয়া, আফরিন, আমি আজ খুবই কষ্ট পেয়েছি। তোমরা আজকে হচ্ছে এত কম কেন বলো? এইচএসসি তুমি 27-এর জন্য কোনো ক্লাস নেই? এগুলোও তো এইচএসসির ক্লাস, 26-27 সবাই করতে পারবা। আচ্ছা দেখো, আচ্ছা এটা শেষ, এখন আসি আমরা বিনেসিমো বুদ্ধি অভিক্ষা। এই বিনে হচ্ছে তোমার এই আলফ্রেড বিনে, মানসিক বয়স যে নির্ণয় করছিলেন, মানসিক বয়সের আবিষ্কারক হচ্ছে আলফ্রেড বিনে। তো ইনি সাইকোলজিস্ট ছিলেন। তো ওনাকে একটা স্কুলে উনি সাইকোলজিস্টের কাজ করতেন। তো ওই স্কুলে একসময় দেখা গেল যে স্টুডেন্টরা অনেক খারাপ, কিছু স্টুডেন্ট আছে সবসময় খারাপই করতেছে, তো মানে ভালো রেজাল্ট করতে পারছে না। এক্ষেত্রে টিচাররা মনে করতো যে তোমার হচ্ছে স্টুডেন্টরা অমনোযোগী বা দুষ্টু, ঠিক আছে। আবার কিছু মানুষ মনে করতো যে তাদের বুদ্ধি কম। আবার বাবা মারা তখন টিচারকে তোমার দোষ দিত যে টিচারদের অবহেলার জন্য স্টুডেন্টদের রেজাল্ট খারাপ হচ্ছে। এইসব কনফ্লিক্টের জন্য স্কুলের যে প্রশাসনরা আছে তারা বিনেসিমোকে দায়িত্ব দিল, বিনেসিমোকে না, আলফ্রেড বিনেকে দায়িত্ব দিল যে সমস্যা কীভাবে সমাধান করা যায়। তখন বিনে ভাবলো যে কীভাবে সমাধান করব, এখন তো তাহলে কারো যদি দুর্বলতা বা সবলতা আমি নির্ণয় করতে চাই, তাহলে তার বুদ্ধি নির্ণয় করা খুবই প্রয়োজন। কি নির্ণয় করা? বুদ্ধি নির্ণয় করা। তো বুদ্ধি কীভাবে পরিমাপ করব, সেক্ষেত্রে তিনি কাজ করতে শুরু করলেন এবং হচ্ছে তিনি কিছু কোশ্চেন তৈরি করলেন, যেগুলো তোমার যুক্তি দিয়ে আনসার করতে হয়, কিছু জেনারেল নলেজ, কিছু ম্যাথমেটিক্যাল, ঠিক আছে, এই সব তোমার কিছু সক্ষমতা, তারপর তোমার হচ্ছে পারিপার্শ্বিক জ্ঞান, ঠিক আছে, বিচার ক্ষমতা, এই সব কিছু দিয়ে কিছু কোশ্চেন তৈরি করলেন, 30টা কোশ্চেন, এবং সেগুলো ওই স্কুলে যারা ভালো স্টুডেন্ট ছিল তাদেরকে দিয়ে সলভ করালেন। তো দেখা গেল যে ওই স্কুলের ভালো স্টুডেন্টরা যেগুলো পারছে সে কোশ্চেনগুলো সিলেক্ট করা হলো, মোট 30টা কোশ্চেন সিলেক্ট করা হয়েছিল, এবং ওই 30টা কোশ্চেনের ওপর মানে কোশ্চেনটি বানায়ে ওই সকল স্টুডেন্টদের ওপর একটা আইকিউ মেজার করা হয়েছিল। এটা হচ্ছে মূলত বিনেসিমো অভিক্ষা, ঠিক আছে। এরপরে 1905 সালে এটা করা হয়েছিল। প্রথম সংস্করণ কত সালে? 1905 সালে প্রথম করা হয়েছিল। তার সহযোগী থিওডর সিমো, এই দুইজন মিলে, আলফ্রেড বিনে এবং থিওডর সিমো, এই দুইজন মিলে করছিল। তারপর তোমার 1908 সালে দ্বিতীয় সংস্করণ হয় এবং 1911 সালে তৃতীয় সংস্করণ হয়। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? নাম বিনেসিমো হচ্ছে একজনের নাম না, দুইজন। এটা হচ্ছে আলফ্রেড বিনে আর হচ্ছে থিওডর সিমো। ওকে,
বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো কি বলো? এগুলোই দেখো হচ্ছে 1908 সালে এর দ্বিতীয় সংস্করণ হয়, সেকেন্ড হচ্ছে তোমার রিভিশন হয়, সেকেন্ড রিভিশন হয়। এখানে হচ্ছে ওই প্রথমে ছিল কয়টা 30টা কোশ্চেন ছিল, এরপরে 59টা করা হয়েছে। পরবর্তী সংস্করণ বা দ্বিতীয় সংস্করণ এখানে কতটা করা হয়েছে? 59টা কোশ্চেন করা হয়েছে। এবং 1911 সালে বা তৃতীয় সংস্করণে এখানে তোমার 54টা করা হয়েছে, আবার কমিয়ে 54টা কোশ্চেন করা হয়েছে। এবং দ্বিতীয় সংস্করণে এটা করা হয়েছিল 3 থেকে 13 বয়সীদের জন্য, এবং থার্ড সংস্করণে একটু বাড়াইছে 3 থেকে 15 জন্য। 3 থেকে 13, 3 থেকে 15 কোশ্চেন ছিল কয়টা? 30টা, তারপরে আসছে 59, তারপর আসছে 54, 1905, 1908, 1911। মনে রাখবা 3 বছর পর পর সংস্করণ হয়েছে। সংস্করণগুলো তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউ যে কত সালে আসে, কত সালে সংস্করণ করছিল, কত সালে এই করছিল, এইসব। ওকে, এখন আসি এটার কিছু সুবিধা অসুবিধা আছে, এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু জানবো। এর বৈশিষ্ট্য কি? এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা। আমরা পড়ছি যে কালচার ফ্রি টেস্ট এবং কালচার বাউন্ড টেস্ট, ঠিক আছে? এগুলো কি আসলে যে টেস্টগুলো তোমার সেই ভাষায় তৈরি, ওই ভাষার বাইরে কেউ আর করতে পারবে না। যেমন বিনে সিমো ফরাসি, ওই ফ্রান্স ভাষায় বা ফরাসি ভাষায় ওরাই করতে পারবে, আমরা করতে পারবো না। তো এগুলো হচ্ছে ভাষাভিত্তিক, তো এটা হচ্ছে লিমিটেশন বলা চলে। এটা একটা লিমিটেশন যে এর বাইরে অন্য কেউ করতে পারবে না। এটা হচ্ছে একটা ভাষাভিত্তিক বুদ্ধি অভিক্ষা, বুদ্ধি। ওকে, এটা হচ্ছে ব্যক্তিভিত্তিক, আমরা সেটাই বললাম যে কোনো একজনের প্রতি করা যাবে। এবং এই অভিক্ষার প্রশ্নগুলো বয়স অনুপাতে সাজানো, যেমন 3 থেকে 13, 3 থেকে 15, 3 বছরের জন্য একটা, 4 বছরের জন্য একটা, 5 বছরের জন্য একটা, এরকম কোশ্চেন করা হয়। যেমন ধরো 3 বছরের জন্য বলা হয় যে তোমার হাত দেখাও কোনটা, মাথা দেখাও কোনটা, চুল দেখাও কোনটা। 5 বছরের জন্য কিছু সংখ্যা বলতে বলা হয়, কিছু ম্যাথমেটিক্স করতে দেওয়া হয়, এরকম কোশ্চেন। এবং এই অভিক্ষার প্রশ্নগুলো সহজ থেকে কঠিন, প্রথমে থাকে সহজ, তারপরে কঠিন, ঠিক আছে? এই অনুপাতে সাজানো। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম যে বিনে সিমোর হচ্ছে সংস্করণ প্রথম তৈরি করে কবে? 1905 সালে, তারপর 1908 সালে এবং 1911 সালে। 3টা সাল মনে রাখবা, 3টা সাল। তো এটার কিছু যে লিমিটেশনটা সেটা হচ্ছে, আচ্ছা সুবিধাটা পড়ি একটু। এই সুবিধা হচ্ছে বিনে সিমো প্রথম মানসিক বয়সের ধারণা দেন, যে মানসিক বয়স নামে একটা টার্ম আছে, বা তোমার মানসিক বয়স বের করে বুদ্ধি অপেক্ষা করা যায়, এটা তিনি ধারণা দেন। তারপরে হচ্ছে এটা আদর্শায়ন করেন, যে তোমার ধরো বিরেসিমো কিছু ওই যে বুদ্ধি পরিমাণ কিছু নাম্বার দেন, যে এর মধ্যে থাকলে এত, এর মধ্যে থাকলে এত। যেমন আমরা পড়ছিলাম গত ক্লাসে 90 থেকে 110-এর মধ্যে থাকলে সে সাধারণ বুদ্ধিসম্পন্ন, তারপরে উপরে গেলে আপার লেভেল, নিচে গেলে তারপর তারও কম। এরপর আছে পদের বৈচিত্র্য, মানে এখানে জাস্ট এক ধারারই কোশ্চেন থাকে না, জাস্ট মুখস্থ বিদ্যায় থাকে না, এখানে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, জেনারেল নলেজ থাকে, তারপরে মেন্টাল অ্যাবিলিটি থাকে, অ্যানালজি থাকে, অনেক কিছু থাকে। তারপর হচ্ছে বয়স অনুযায়ী প্রশ্ন, যেটা আমরা পড়লাম যে 3 থেকে 13-র জন্য, 3 বছরের জন্য একটা, 4 বছরের জন্য একটা। এরপরে আছে প্রশ্নের ক্রমজটিলতা, মানে কি সহজ থেকে কঠিন প্রশ্নটা থাকে। প্রথমেই কঠিন থাকে না, যেটা দেখে ভয় পাওয়া যায় এমন কিছু না, প্রথমে পাই তার মানে সহজটা থাকে, তারপর কঠিনটা থাকে। প্রত্যেকটা অভিক্ষারই মূলত বৈশিষ্ট্য এমনই থাকে, প্রথমে অনেক ইজি থাকে কোশ্চেন, তারপরে হচ্ছে কঠিন থাকে। আচ্ছা, এই অসুবিধা হচ্ছে, প্রধান অসুবিধা হচ্ছে তোমার হচ্ছে এটা বোবা বধিরদের জন্য প্রযোজ্য না, কারণ এটা হচ্ছে ভাষাভিত্তিক। তো যারা ওই ভাষা জানে না বা পড়তে পারে না, এটা হচ্ছে তাদের জন্য সম্ভব না করা। এটা হচ্ছে ফার্স্ট লিমিটেশন বা মেন লিমিটেশন। বুঝতে পারছো? না, সুবিধা অসুবিধা থেকে হচ্ছে তোমার কোশ্চেন তেমন একটা দেয় না, সিকিউ কোশ্চেন এই বিনে সিমো থেকে দেয় না। আচ্ছা, এরপর আসি স্ট্যানফোর্ড বিনে ইনি কি বলতেছেন? স্ট্যানফোর্ড কারো নাম না, স্ট্যানফোর্ড হচ্ছে একটা দেশের ইউনিভার্সিটির নাম। তো বিনে সিমোর বিনে বা আলফ্রেড বিনের তোমার এটাই সংস্করণ বা বুদ্ধি অভিক্ষা তৈরির পর লুইস টারম্যান ইনি বললেন যে, ভাবলেন যে একটা সংস্করণ করা যাক বিনের সাথে নাম জড়িয়ে। মানে ধরো একটা অভিক্ষা কিছু আবিষ্কার হইলে বা যে কোনো কিছু আবিষ্কার হোক না কেন, সেটা সংস্করণের পথে কিন্তু সবাই কাজ করে। তো সেই সূত্র অনুসারে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক লুইস টারম্যান, দেখো লুইস টারম্যান, এই মেডিসন নামটা আমি জানতামই না, তোমাদের বইয়ে দেখলাম টারম্যান। তো
তো 1916 সালে এই বিনের ওই স্কেলটারই বা অভিক্ষাটারই একটু সংস্করণ করেছিলেন, ঠিক আছে? কত সালে? 1916 সালে। তো এটিকে নাম দেন স্ট্যানফোর্ড বিনে। তিনি তার নামটা দেন নাই, টারম্যান বিনে দেন নাই, স্ট্যানফোর্ড বিনে দিয়েছেন। স্ট্যানফোর্ড তার ইউনিভার্সিটির নাম। ওকে, তো এই অভিক্ষাটিতে প্রথমে 190টি কোশ্চেন ছিল, সরি 190 না, 90টি কোশ্চেন ছিল, জাস্ট 90টি। প্রথমে ছিল কয়টি? 90টি। এরপরে সেকেন্ড সংস্করণ যখন হলো কত সালে? 1937 সালে। 1937 সালে এখানে হয় 129টি কোশ্চেন। বুঝতে পারছো? প্রথমে ছিল 90টি, এরপরে ছিল 129টি। এটাই, এতটুকুই এখান থেকে। এরপর আমরা কি পড়বো? এটার সুবিধা অসুবিধা পড়বো। স্ট্যানফোর্ড বিনের সুবিধা কি দেখো, এটা হচ্ছে বহুল ব্যবহৃত, মানে আলফ্রেড বিনের এটার পর, অভিক্ষাটার পর স্ট্যানফোর্ড যখন বা টারম্যান যখন এটা তৈরি করলো তখন এটাই ইউজড হইতো। তো বহুল ব্যবহৃত, এটা অনেক দিন ধরে ব্যবহৃত হয়েছে। এই অভিক্ষাটির এটা মানে অনেক বড় সুবিধা হচ্ছে এখানে বুদ্ধাঙ্ক নির্ণয়ের মাধ্যমে বুদ্ধি পরিমাপ করা হয়, ঠিক আছে? এখানে আইকিউ নির্ণয় করা হয় বুদ্ধাঙ্ক পরিমাপের মাধ্যমে। তো এই অভিক্ষায় তোমার মানসিক বয়সের ধারণাও ব্যবহার করা হয়। আলফ্রেড বিনে যেটা করে গেছে সেটা ইউজ করা হয়। যারা ভাষার ব্যবহার করতে জানে তাদের বুদ্ধি পরিমাপের জন্য এটা অধিক, মানে এটাও ভাষাগত। আলফ্রেড বিনেরটাও যেহেতু ভাষাগত, এটাও ভাষা ইউজ করে করতে হয়। অভিক্ষাটি বিভিন্ন বয়সের স্তরে ভাগ করা হয়েছে। ওই হচ্ছে তোমার বিনে যেমন করছিল আর টারম্যানও তাই করছে। এবং এই অভিক্ষার সাহায্যে 2 থেকে 18 বছর বয়সী ব্যক্তির বুদ্ধি পরিমাপ করা যায়, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, একটু দেখি এখানে কি আছে। আচ্ছা, অসুবিধা আছে, বাট তোমরা সুবিধাটা বুঝতে পারছো কিনা? এখানে মেন্টাল এজ ধারণা ব্যবহার করা হয়, বুদ্ধাঙ্ক তৈরি করে বুদ্ধাঙ্কের ধারণা নিয়ে এখানে আইকিউ নির্ণয় করা হয়। এটা হচ্ছে বয়স অনুযায়ী সাজানো, অর্থাৎ 2 থেকে 18 বছর বয়স পর্যন্ত সাজানো। দ্যাটস ইট। ওকে না, 4 নাম্বারটা হচ্ছে তোমার, হ্যাঁ 4 নাম্বারটা হয় 1986 সালে, চতুর্থ সংস্করণ। ওটা তোমাদের অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, স্ট্যানফোর্ড বিনে অভিক্ষার অসুবিধা, এটারও মানে সব কিছুরও সুবিধা অসুবিধা দুইটাই আছে, পজিটিভ নেগেটিভ বিষয়। তো এটা একটা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা, তাই একসঙ্গে অনেক লোকের ওপর বা দলগত কোনো কাজে এটা ইউজ করা যায় না। তারপরে এই অভিক্ষাটি ভাষাভিত্তিক, তাই এখানে কি হয় যে অন্য কোনো দেশ বা অন্য কোনো যারা ভাষা জানে না, কথা বলতে জানে না, সেক্ষেত্রে এটা অচল, এটা ইউজ করা যাবে না। তারপর অভিক্ষাটির সাহায্যে সাধারণ বুদ্ধি পরিমাপ করা যায়, কিন্তু বিশেষ কোনো যোগ্যতা, যেমন আলফ্রেড বিনেতে আমরা দেখছিলাম যে বিশেষ কোনো যোগ্যতা তার যদি থাকে, যেমন হচ্ছে ধরো হ্যান্ডরাইটিং বলি বা মিউজিক্যাল ডান্সার, অন্য কোনো স্পেশাল অ্যাবিলিটি যেটা বলি সেটা নির্ণয় করা যাইতো, কিন্তু এই টারম্যানে করা যায় না। এতে প্রশিক্ষণপ্রাপ্ত অভিক্ষকের প্রয়োজন, মানে প্রত্যেকটা রেজাল্ট অ্যানালাইসিস করতে প্রশিক্ষণপ্রাপ্ত অভিক্ষকের প্রয়োজন। আচ্ছা, ধীরে পড়াবো। ওকে, এই টপিক থেকে তোমাদের সিকিউ হয় না। সিকিউ কোন থেকে হয় আমি গত ক্লাসে প্রথমে একদম বলছিলাম, প্রথমে বলে আমি ক্লাসটা শুরু করছিলাম যে সিকিউ কোথায় থেকে হয় এই চ্যাপ্টারে। তোমরা একটু দেখো ক্লাসটা, আগের ক্লাসটা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, ধীরে পড়াচ্ছি, ধীরে। আচ্ছা, গতকালকে আমরা বলছিল ধীরে পড়াইতে। আচ্ছা, আমি ধীরে পড়াইতেছি। আচ্ছা, আমাকে বলো যে বিনে সিমো আর স্ট্যানফোর্ড এদের কোনো সমস্যা আছে কিনা, এদের কোশ্চেন, এদের অভিজ্ঞতা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? কি বলতেছ আপু, এই অধ্যায় কোন টপিক থেকে বেশি সিকিউ হয়? আচ্ছা, আর একটু বলি যে তোমরা জানো না, শুনোনি, যে এই টপিক থেকে, অধ্যায় থেকে তোমাদের মূলত কোশ্চেন হয় বুদ্ধাঙ্ক নির্ণয় থেকে এবং বুদ্ধি প্রতিবন্ধিতা থেকে। বুদ্ধি প্রতিবন্ধিতা থেকে প্রায় কোশ্চেন হয়, এবং যদি এই অভিক্ষাগুলো থেকে তেমন কোশ্চেন হয় না, যদি হয় তাহলে ভাষামূলক, মানে ভাষামূলক যে অভিক্ষা এবং কর্মসম্পাদনমূলক, এই দুইটা থেকে হয়। বুঝতে পারছো? এই বিনে সিমো স্ট্যানফোর্ড থেকে তেমন কোনো কোশ্চেন আমি এখন পর্যন্ত দেখি নাই বিগত বছরে। দুইটা ইজি, দুই পেপারই ইজি। আচ্ছা, এখন আসি যে তোমার ওয়েক্সলারের বুদ্ধি অভিক্ষা। ওয়েক্সলারের বুদ্ধি অভিক্ষা, বিজ্ঞানী ওয়েক্সলার আরেকজন ছিল, তিনি মনোচিকিৎসক ছিলেন, সাইকিয়াট্রিস্ট ছিলেন,
কিন্তু হচ্ছে তিনি একটা স্কেল আবিষ্কার করেছিলেন ইন্টেলিজেন্স পরিমাপের। তো এই বিনে সিমো বা আলফ্রেড বিনে, স্ট্যানফোর্ড এদের নির্ণয়ের পর বা টারম্যানের এদের নির্ণয়ের পর 1939 সালে তোমার ওয়েক্সলার একটা বুদ্ধি পরিমাপের স্কেল নির্ণয় করেছিলেন। আলফ্রেড বিনে এবং টারম্যান ওরা প্রায় তোমার শিশুদের বলা চলে, ছোট বাচ্চাদের আইকিউ নির্ণয়ের জন্য স্কুল কলেজের জন্য তোমার হচ্ছে মানে কোশ্চেনারিগুলো তৈরি করছিলেন। কিন্তু ওয়েক্সলার এই প্রথম বয়স্ক ব্যক্তিদের আইকিউ নির্ণয়ের জন্য তোমার একটা স্কেল তৈরি করেন। প্রথম বয়স্ক ব্যক্তিদের স্কেল নির্ণয়ের জন্য মানে আইকিউ নির্ণয়ের জন্য স্কেল তৈরি করেন। দেখো যে এই তোমার কি বলে মনোবিজ্ঞানী ডেভিড ওয়েক্সলার নিউ ইয়র্ক শহরে বেলিভিউ হাসপাতালে, ঠিক আছে, বেলিভিউ মানসিক হাসপাতালে তিনি কর্মরত ছিলেন। তো তিনি যখন এই স্কেলটা তৈরি করলেন তখন প্রথমে নাম দিয়েছিলেন ওয়েক্সলার বেলিভিউ বুদ্ধি অভিক্ষা, ওয়েক্সলার বেলিভিউ বুদ্ধি অভিক্ষা। পরবর্তীতে এটা সংশোধন করে হচ্ছে ওয়েক্সলার বয়স্ক বুদ্ধি অভিক্ষা। এটার ইংলিশটা একটু জানতে হবে আমাদেরকে। ওয়েক্সলার অ্যাডাল্ট, বয়স্ক মানে অ্যাডাল্ট, অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল বা WAIS, WAIS এটা কি ওয়েক্সলার WECHSLER ওয়েক্সলার অ্যাডাল্ট, তারপর কি ইন্টেলিজেন্স আর এসতে স্কেল। ওকে, ইন্টেলিজেন্স স্কেল এটা একটু মনে রাখবা WAIS। এবং 1955 সালে এটা প্রকাশিত হয়, মানে 1939 সালে তিনি তৈরি করছেন, 1955 সালে প্রকাশিত হয়। এই তারপরে এর মাধ্যমে 16 থেকে 74 বছর বয়স পর্যন্ত মানুষের বুদ্ধি অভিক্ষা নির্ণয় করা যেত। মানে এগুলো প্রথম ওয়েক্সলার বয়স্ক ব্যক্তিদের জন্য একটা বুদ্ধি অভিক্ষা তৈরি করছিলেন। ওকে, সিকিউ বেশি আসে কোন কোন চ্যাপ্টার থেকে? তোমাদের সাজেশন ভিডিও দেওয়া হবে, সাজেশন, সিকিউ সাজেশন, MCQ সাজেশন সব দেওয়া হবে। আচ্ছা আমি বলি আর একটু যে ওয়েক্সলার এই তোমার বয়স্কদের ছাড়াও শিশুদের জন্য কিছু বুদ্ধি অভিক্ষা বা কোশ্চেনারি তৈরি করছিলেন। এগুলো তোমাদের জানতে হবে, এগুলো থেকে সিকিউ দেয় যে নিচের কোনটি ওয়েক্সলার তৈরি করছিলেন, নিচের কোন স্কেলটি ওয়েক্সলারের তৈরি, কোনটি স্কুলের বাচ্চাদের জন্য তৈরি, কোনটা উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি। ঠিক আছে, দেখো উচ্চ মাধ্যমিকের জন্য কই রে, দেখো ওয়েক্সলারের শিশুদের বুদ্ধি পরিমাপক বা ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। আচ্ছা এটা লাগবে না। ওকে, ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, ওয়েক্সলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন, এটা না WISC, এটা WISC। এবং ওয়েক্সলার প্রাক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় বুদ্ধি মাপক, ঠিক আছে, এটা হচ্ছে WPPSI, মানে কি ওয়েক্সলার প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কেল ফর ইন্টেলিজেন্স, WPPSI মনে রাখবা, WPPSI WISC, আর আগে কি ছিল WAIC। এটা তাইলে চাকরি জীবনের সাথে মিল আছে? হ্যাঁ, এখানে মূলত তাই করা হয় যে তোমার মেধাবী, এটা স্কুলে ইউজ করা হয়। তোমার এই যে বুদ্ধি অভিক্ষা, একক বুদ্ধি অভিক্ষাগুলো স্কুলের ক্ষেত্রে নির্ণয় করা হয়, আর চাকরি জীবনের ক্ষেত্রে তোমার দলগত বুদ্ধি অভিক্ষাগুলো ইউজ করা হয়। আমরা এখন দলগত পড়বো, কিন্তু এই ওয়েক্সলার নিয়ে তোমাদের কোনো সমস্যা? আরেকটু পড়বো যে ওয়েক্সলারের কিছু সুবিধা অসুবিধা আছে, বৈশিষ্ট্যগুলো পড়বো। দেখো কি বলতেছে যে এই ওয়েক্সলারের বুদ্ধি অভিক্ষাতে মূলত 11টি উপঅভিক্ষা আছে। উপঅভিক্ষা বলতে কি বোঝায়? যে কাজগুলো করা হয় সেগুলো উপঅভিক্ষা। এই উপঅভিক্ষাগুলো কি কি সেগুলো খুবই জানতে হবে, খুবই দরকার। মূলত তোমাদের এটা মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাষামূলক, একটা হচ্ছে কর্মসম্পাদন। এই ওয়েক্সলারের উপঅভিক্ষা থেকেই ভাষামূলক এবং কর্মসম্পাদনমূলক দুইটা টার্ম আসছে। তো ভাষামূলক কোনগুলো দেখো, কয়টি দেখো আগে আমাকে একটু বলো যে ভাষাগত উপঅভিক্ষা মূলত 6টি। কয়টি? 6টি। ওকে, আর হচ্ছে কর্মসম্পাদনীমূলক হচ্ছে কতটি? 5টি। এখন এই তোমাদের মানে খুবই ইনসিডেন্টালি তোমাদের এই 2025 সালে সাইকোলজি কোশ্চেনে মনোবিজ্ঞান পরীক্ষায় একটা MCQ ছিল যে ওয়েক্সলারের উপঅভিক্ষায় কর্মসম্পাদনমূলক কয়টি উপঅভিক্ষা আছে? কর্মসম্পাদনমূলক 5টি, 6টি, 5টি, মানে এর হয়তো কেউ একটু মুখস্থ করে যাওয়া হয় না, দিয়ে দিছিল। এখানে কয়টি আছে? 5টি, মনে রাখবা 5টি। এখন আমি বলি যে ভাষাগত উপঅভিক্ষাগুলো কি কি।
দেখো কি কি বলতেছে, যে সাধারণ তথ্য এক্ষেত্রে বলা হয়, যেমন হচ্ছে কোশ্চেন থাকে 25টা কোশ্চেন থাকে। কয়টা কোশ্চেন থাকে? 25টা। এখানে কি কি করা হয়, যে তোমার ধরো ধরো দেশের রাজধানীর নাম কি, দেশের প্রেসিডেন্টের নাম কি, এরকম বেসিক কোশ্চেনগুলো করা হয়। সাধারণ বোধশক্তি, এখানে বলা হয় যে তোমার এখানেও কিছু কোশ্চেন থাকে 20টার মতো। তো এখানে বলা হয় যে মানুষ কেন ব্যাংকে লোন নেয়, মানুষ কেন খায়, এই মানে বেসিক কোশ্চেনগুলো, মানে বেসিক ধারণাগুলো, বোধশক্তি, আসলে আমরা কি করি। ওকে। সংখ্যা পরিসর, সংখ্যা পরিসরের ক্ষেত্রে বলা হয় যে কিছু নাম্বারস উলট পালট করে বলা হয় সেগুলো রিভার্সে উত্তর দাও বা সাজায় লেখো, এরকম সংখ্যা পরিসর। তারপর গাণিতিক যুক্তি, এখানে কিছু তোমার ধরো গাণিতিক যুক্তি মেন্টাল না, তোমার কিছু ম্যাথমেটিক্স টার্ম করতে দেওয়া হয়, ঠিক আছে, যে মানে একক সংখ্যায় যেগুলো আমরা করতে পারি একক নিয়মে সেগুলো করতে দেওয়া হয়। এরপর সাদৃশ্য, বলা হয় যে দুইটা বিষয়ের মধ্যে কোনটা সাদৃশ্য কি বৈসাদৃশ্য কি সেটা আমাকে বের করে দেখাও। এবং আছে শব্দার্থ, তোর 42টির মতো শব্দার্থ দেওয়া হয়, মিনিং বলতে বলা হয়। ওকে, এটা হচ্ছে ভাষাগত কাজ। এরপর আসি আমি কর্মসম্পাদনমূলকে। এখানে কি করা হয়, যে ছবি সাজাতে বলা হয়, ঠিক আছে, যে ধরো কিছু ছবি দেওয়া হয়, সম্পূর্ণ ছবি সাজিয়ে একটা গল্প বলতে বলা হয়, একটা গল্প হবে এমন করে ছবিগুলো সাজাতে বলা হয়। বুঝতে পারছো? ওকে। তারপর হচ্ছে ছবি পূরণ করতে বলা হয়। ধরো একটা বক্সের ছবি বা এরোপ্লেনের ছবি বা মাছের ছবি, একটা অংশ ফাঁকা, ওই একটা অংশ কি হবে সেটা মানে বের করতে বলা হয়, ঠিক আছে, পূরণ করতে বলা হয়। ব্লক ডিজাইন হচ্ছে তোমার কিছু একটা বর্গাকৃতির মতো প্লেট থাকে, তোমার বোর্ড থাকে এবং সেখানে গুটি থাকে, ব্লক থাকে, ওই ব্লকগুলো চিত্রের মতো করে একটা ডিজাইন দিয়ে দেওয়া হয়, ডিজাইনের মতো করে সাজাতে হয়, এটা হচ্ছে ব্লক ডিজাইন। অ্যান্ড বস্তু গঠন হচ্ছে তোমার এখানে কিছু ওই যে করছি, ওটা একটা ধরো ছবি, একটা পরিপূর্ণ ছবির খণ্ডাংশ দিয়ে দেওয়া হয়, ওইটা দিয়ে ছবিটা পূর্ণ করতে হয়। এরপর আছে সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক বলতে বোঝায় ধরো কিছু নাম্বারসের জন্য কিছু সংখ্যা প্রতীক দিয়ে দেওয়া হলো, যেমন ধরো আমি যদি বলি 1-এর জন্য এত ত্রিভুজ, 2-এর জন্য বৃত্ত, 3-এর জন্য হচ্ছে চতুর্ভুজ, এরকম জাস্ট একবার দেখানো হয়, পরবর্তীতে জিজ্ঞেস করা হয় 1-এর জন্য কি ছিল, 2-এর জন্য কি ছিল, 3-এর জন্য কি ছিল। তোমরা কি উপঅভিক্ষাগুলো বুঝতে পারছো? উপঅভিক্ষাগুলো বুঝতে পারছো কিনা আমাকে বলো। হ্যাঁ, কর্মসম্পাদনমূলক অভিক্ষা 5টা এবং ভাষাগুলো 6টা, ভাষা হচ্ছে 6টা। বুঝতে পারছো বাবা? ঠিক আছে। আচ্ছা, এখন এই ওয়েক্সলারের বুদ্ধি অভিক্ষার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি হবে দেখো। এটা হচ্ছে ভাষামূলক এবং ভাষা বর্জিত। এই প্রথম ভাষা বর্জিত কোনো অভিক্ষা আমরা কিন্তু পেলাম। এর আগে সবগুলো ছিল কি ভাষাযুক্ত, ভাষাগত ছিল, সবগুলো ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতে হতো। তো এই প্রথম হচ্ছে ভাষা বর্জিত অভিক্ষা, অর্থাৎ এটি সাংস্কৃতিক মুক্ত, মানে এখানে বোবা বধির বলে যে কেউ এই কর্মসম্পাদনমূলক অভিক্ষাটা করতে পারে, ঠিক আছে, এটা কাজ মূলত। তারপর এই অভিক্ষায় প্রত্যেক উপঅভিক্ষার ফলে আলাদা আলাদা নির্ণয় করা যায়, মানে ধরো তুমি ছবি পূরণে কতটা পারদর্শী সেটার আইকিউ তোমার নির্ণয় করা হবে, তুমি হচ্ছে সংখ্যায় বা গাণিতিক যুক্তিতে কতটা পারদর্শী সেটা আলাদা আলাদাভাবে নির্ণয় করা যায়। ওকে। তারপর এই অভিক্ষার সাহায্যে নিরক্ষর এবং ভিন্ন ভাষাভাষী মানুষের বুদ্ধিও পরিমাপ করা যায়। বুঝতে পারছো? মানে নিরক্ষর এবং ভিন্ন ভাষাভাষী লোকের বুদ্ধিও কিন্তু পরিমাপ করা যায়। প্রতিটি উপঅভিক্ষার জন্য আলাদাভাবে বুদ্ধাঙ্ক নির্ণয় করা যায়। এই যে বললাম যে ভাষাগতমূলকের জন্য একটা বুদ্ধাঙ্ক করতে পারবো, আবার তোমার কর্মসম্পাদনমূলকের জন্য আলাদাভাবে করতে পারবো। ওকে। তো মানসিক রোগীদের ওপর এই অভিক্ষা প্রয়োগ করে তাদের মানসিক ক্রিয়ার যে ধরনটা ত্রুটি আছে কিনা সেটাও নির্ণয় করা যায়, ঠিক আছে, মানে তারা কতটুকু কাজ করতে পারছে বা তাদের ল্যাঙ্গুয়েজ লেভেলটা কত দূর বা তাদের মেন্টাল যে থিঙ্কিং লেভেলটা কত দূর এটা আমরা বের করতে পারি। ওয়েক্সলার মূলত 1700 লোক, কত লোক? 1700, এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে। 1700 লোকের ওপর অভিক্ষাটি প্রয়োগ করে একটা আদর্শ মান নির্ণয় করেন। বুঝতে পারছো? এবার আদর্শ মান বা নর্ম তৈরি করেন, যেটা আমরা দেখছিলাম যে ওয়েক্সলারের একটা সীমা দিয়েছিল যে এতর মধ্যে থাকলে এভারেজ হয়, তার থাকলে আপার লেভেল থাকলে উচ্চ, নিচে থাকলে নিচু। এটুকু বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার?
উপ অভিক্ষা মানে হচ্ছে একটা অভিক্ষার আন্ডারে, একটা টেস্টের আন্ডারে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে উপ অভিক্ষা। ধরো এই যে ওয়েক্সলার একটা অভিক্ষা, তার আন্ডারে কি কি করতে হয়, ভাষাগতমূলক এবং কর্মসম্পাদনমূলক যে কাজগুলো করা হয় সেগুলো উপ অভিক্ষা। সাব টেস্ট যেটাকে বলা হয়, সাব টেস্ট বলতে পারি আমরা। একটা বিভাগের আন্ডারে যেমন তোমার থাকে, জেলা থাকে, তা আবার তার আন্ডারে যেমন পাড়া থাকে, এরকম। বুঝতে পারছো? ওকে ওকে, এবার কিছু তাহলে কোশ্চেনের আনসার দাও। এর মধ্যে থেকে তোমরা কিছু কোশ্চেনের আনসার দাও। বলো, মনোবিজ্ঞানী শিক্ষার্থীকে কতগুলো ছবি দিয়ে একটির পর একটি এমনভাবে সাজাতে বললেন যেন একটি অর্থপূর্ণ গল্প তৈরি হয়। এটি কোন অভিক্ষায়, বুদ্ধি অভিক্ষায় ব্যবহার করা হয়? বলো, কোশ্চেনটা পড়ে আমাকে বলো। মনোবিজ্ঞানী শিক্ষার্থীকে কতগুলো ছবি দিয়ে একটির পর একটি এমনভাবে সাজাতে বললেন যেন একটা অর্থপূর্ণ গল্প তৈরি হয়। তাহলে এটি কোন বুদ্ধি অভিক্ষায় ব্যবহার করা হয়, কোন বুদ্ধি অভিক্ষায় করা হয়? বলো। এর মধ্যে কোনটা হবে সেটা আমাকে বলো। ভাষাগত হবে, কর্মসম্পাদন ভিত্তিক, বিনে সিমন না স্ট্যানফোর্ড বিনে, কি হবে? কি অ্যান্সার নাই কেন তোমাদের, নাকি আমার কাছে আসতেছে না? হ্যাঁ, কর্ম সম্পাদন ভিত্তিক, এটা হবে কি কর্ম সম্পাদন ভিত্তিক, আমরা পড়ছিলাম একটু আগে। ওকে, নেক্সট কোশ্চেন। বলো, ওয়েক্সলার প্রণীত শিশুদের বুদ্ধি অভিক্ষাগুলো কোনটা? শিশুদের কিন্তু, ওকে, কোনটা বলো তো? কি হবে? WISC, WAIS, WPPS, এর মধ্যে কোনটা হবে? এখানে হচ্ছে 1 ও 2, হ্যাঁ 1 ও 2, 1 ও 3, 2 ও 3, নাকি 1, 2 ও 3, কোনটা হবে? কোনটা হবে এটা বলো। হ্যাঁ, এটা হচ্ছে গুড, এটা হবে কি 1 ও 3, বা এই WISC এবং WPPS এর ফুল ফর্মগুলো তোমরা কিন্তু ভালো করে মনে রাখবা, তোমাদের আগের ক্লাস শেষ করতে সময় শেষ। আচ্ছা, 3 নাম্বার দেখো কি বলতেছে, যে ওয়েক্সলারের কর্মসম্পাদনমূলক অভিক্ষায় কয়টি উপঅভিক্ষা আছে? কর্মসম্পাদনমূলকে কয়টি উপঅভিক্ষা আছে বলো তো? 3টি, 5টি, 8টি, 9টি, কয়টি আছে? কয়টি উপঅভিক্ষা আছে? আনসার দাও, কয়টি উপঅভিক্ষা আছে? হ্যাঁ, 5টি। এটা কি হবে আনসার? 5টি। ওকে, 4 নাম্বারটা আমরা দেখি, যে বিনে সিমোর দ্বিতীয় সংস্করণ কত সালে হয়? আমাকে একটু বলো, যে বিনে সিমোর দ্বিতীয় সংস্করণ কত সালে হয়? কত সালে হয়? আচ্ছা, কত সালে হয় বলো? 1911, 1920, 1908 না 1937, কত সালে হয়? কত সালে বলো? 4 বলো, 4 বলো। দ্বিতীয় সংস্করণ কত সালে হয়? ইয়েস, এটা হচ্ছে 1908 সালে। পাঁচ নাম্বারটা বলো,
আর আছে নাকি? না, একটু ওয়েট করো। আচ্ছা বলো, কোন অভিক্ষায় মানসিক বয়স ধারণাটি ব্যবহার করা হয়েছে? কোন অভিক্ষায় মানসিক বয়স ধারণাটি ব্যবহার করা হয়েছে বলো, এটা বলো, 5 নাম্বার বলো। ইয়েস, এটা হচ্ছে কি 5-এর ঘ। 5-এর ঘ, বিনেসিম বুদ্ধি অভিক্ষা। ওকে ওকে, গেল। এটা হচ্ছে শেষ। কিন্তু তোমাদের একটা জিনিস আমি দেখাতে চাইছিলাম, বাট এখানে লিখে নাই, আমি একটু বলি, ঠিক আছে? একটু দেখো যে আমি জাস্ট এটা আউট অফ সিলেবাস, আমি একটা জিনিস জাস্ট পড়লাম একটা বইয়ে, তো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, মেবি কাজে লাগবে কি লাগবে না জানি না। একটা রুলস আছে, বিজ্ঞানী পার্কিনসন, বিজ্ঞানী কে? পার্কিনসন। তোমরা কি এটা কেউ জানো? পার্কিনসন। আচ্ছা, তার আগে বলো যে তোমরা কি কেউ হচ্ছে ইয়া পড়ছো, কি বলে, ডোপামিন ডিটক্স, এই বইটা পড়ছো কি কেউ? আচ্ছা, ডোপামিন ডিটক্স বইটা পড়োনি, বাট যদি কখনো সুযোগ হয় তোমরা এই বইটা অবশ্যই পড়বে। তো এই বই আমি পড়তে লাগছিলাম, তো বই পড়তে গিয়ে এটা পাইলাম, তো আমার মনে হলো যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করা উচিত। তো দেখো কি কেমন লাগে। তো এই পার্কিনসন, বিজ্ঞানী পার্কিনসন, ইনি বলছেন যে একটা রুলস দিয়েছিলেন, একটা ল বা একটা কি বলবো, একটা সূত্র দিয়েছিলেন। সেই সূত্রটা কি, যে আমি একটু লিখি, দেখো, ওয়ার্ক এক্সপেন্স মেবি, যাই হোক, ওয়ার্ক এক্সপেন্স টু ফিল ইটস টাইম available for it to complete. এই লাইনটা আসলে আমাদের জীবনের সাথে অনেকটা চলে যায়। আমরা আমাদের পড়াশোনা বলি বা আদার্স কাজ বলি, কি বলতেছে, ওয়ার্ক এক্সপেন্স টু ফিল ইটস টাইম অ্যাভেলেবল ফর ইটস টু কমপ্লিট। মানে আমাদের কাজের জন্য যদি আমি, ধরো তোমার একটা পড়াটা আমি বললাম যে এটা আমাকে 2 দিনে কভার করে দিবা, তো কিন্তু তুমি সেটা আমাকে 1 দিনে কভার করে দিতে পারো। যখনই আমি তোমাকে সময়টা বেঁধে দিচ্ছি 2 দিন, তুমি কী করবা, ওই 1 দিনের পড়াটা 2 দিনে আস্তে আস্তে কমপ্লিট করবা। কিন্তু তুমি চাইলে সেটা 1 দিনে বা 1 ঘন্টাতেও কমপ্লিট করে দিতে পারো, বা 2 ঘন্টাতেও কমপ্লিট করে দিতে পারো। তো আমরা যদি আমাদের কাজের সময়টা বেঁধে দেই যে আজ না কাল পড়বো, কাল না পরশু পড়বো, আমার তো সময় আছে, পরীক্ষার অনেক দেরি আছে, তোমার কাজটা কিন্তু ফিল আপ হবে না, ঠিক হবে না, সেই আগের দিন গিয়ে তুমি আর কমপ্লিট করতে পারবা না। তো তোমরা যখনই ভাববা যে আমি আজ পড়বো না কাল পড়বো, এই রুলসটা মনে রাখবা, পার্কিনসন্স ল, যে ওয়ার্কটা এক্সপেন্ড হয়ে যাবে যদি আমি এটার টাইমটা বাড়াই, আমার কাজটা অনেক বড় হয়ে যাবে যদি আমি টাইমটা বাড়িয়ে দিই। তাই সব কাজের জন্য ছোট ছোট সময় রাখবা, যে ধরো আমি এই চ্যাপ্টারটা 2 ঘন্টার মধ্যে শেষ করব, এই চ্যাপ্টারটা 1 ঘন্টার মধ্যে শেষ করব। যখনই টার্গেট নিয়ে গোল নিয়ে আগাবা, তোমার পড়াশোনা করতে ভালো লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো ওইটাই, বইটা চাইলে তোমরা পড়তে পারো। কি বইটা বলো তো? ডোপামিন ডিটক্স। হ্যাঁ, আমি বানান ভুল করতেছি, ডোপামিন ডিটক্স, জাস্ট আউটসাইড নলেজ। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এবার একটু পড়ায় ফিরে যাই। এটা পার্কিনসন, বিজ্ঞানী পার্কিনসনের রুলস বা ল, যেটাই বলি না কেন। ওকে, আমরা একটু পড়ায় ফিরে যাই।
আচ্ছা, আজকে আমার এখান থেকে শুরু করার কথা ছিল। আচ্ছা, আমি বলি যে আমরা হচ্ছে এখন কি পড়তেছিলাম, যে ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা, ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা, ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষা। ব্যক্তিগত বুদ্ধি অভিক্ষার মধ্যে আমরা কি পড়লাম, বিনেসিমো, স্ট্যানফোর্ড বিনে এবং কি বললাম বলো তো, ওয়েক্সলারের বুদ্ধি অভিক্ষা। আরও কিছু বুদ্ধি অভিক্ষা, আরও 2টা বাকি আছে, সেগুলো সিঙ্গেল, আরও আছে কিন্তু এখানে তোমাদের বইয়ে মূলত 5টা দেওয়া আছে, আমরা একটু জানবো। আলেকজান্ডার পাস অ্যালং টেস্ট, হ্যাঁ, বুদ্ধি অভিক্ষা, আলেকজান্ডার পাস অ্যালং বুদ্ধি অভিক্ষা, আলেকজান্ডার। তো বিজ্ঞানী আলেকজান্ডার, বিজ্ঞানী হচ্ছে একজনের নাম ছিল আলেকজান্ডার, WP আলেকজান্ডার। তিনি 1935 সালে বুদ্ধি পরিমাপ করার জন্য কর্ম সম্পাদনমূলক একটা বুদ্ধি অভিক্ষা তৈরি করেন। এই আলেকজান্ডার পাস অ্যালংটা হচ্ছে একটা কর্ম সম্পাদনীমূলক বুদ্ধি অভিক্ষা, বুঝতে পারছো? তো এখানে কি করা হয় যে কিছু ডিজাইন থাকে, কিছু চিত্র দেওয়া হয়, ডিজাইন গুটি দিয়ে সাজানোর চিত্র দেওয়া হয় এবং কিছু ব্লক দেওয়া হয়, কাঠের গুটির মতো কিছু ব্লক দেওয়া হয়। সেই গুটিগুলো ওই ডিজাইনের মতো করে সাজাতে হয়, কিন্তু তুমি যে গুটিগুলো উঠাবা আবার বসাবা এমন করা যাবে না, জাস্ট এই ঠেলা দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে আঙুল দিয়ে করতে হবে। তো এটার জন্য তোমার 9টা থাকে, 9টা কাজ করতে হয়, 9টা চিত্র থাকে। তো এখান থেকে সাফল্যাঙ্ক বের করতে হয় এবং আইকিউ নির্ণয় করতে হয়, এবং প্রত্যেকটার জন্য কাজের জন্য সময় বেঁধে দেওয়া হয়। যেমন তোমার 120 সেকেন্ড, 180 সেকেন্ড, লাস্টে গিয়ে 4 মিনিট বা 180 সেকেন্ড, তোমার কত 240 সেকেন্ড, ঠিক আছে? তো আমাদের হচ্ছে কিছুদিন আগে টেস্টটা আমরা করছি আমাদের ল্যাবে, এটা অনেক মানে সহজ থেকে কঠিন থাকে। তো প্রথমে আমাদের যখন এক্সপেরিমেন্ট করা হয়, ক্লাস করা হয়, তখন আমরা নিজেরাই সাবজেক্ট হই, নিজেরাই পরীক্ষক হই, ম্যাম দেখিয়ে দেয়, স্যার ম্যাম দেখিয়ে দেয়। তো দেখাই দেওয়ার পর আমার একটা ফ্রেন্ড করতে বসছে। তো প্রথমে থেকে একদম ঠিকঠাক মতো মানে হুট করে 2-3 সেকেন্ডে করে ফেলতেছে, লাস্টে গিয়ে আর পারে না। তো হচ্ছে মানে এগুলো খুবই লাস্টের দিকে এগুলো খুব কঠিন থাকে, মানে তোমার বড় বড় গুটি থাকে, সেগুলো সরানো যায় না, মেলানো যায় না। তো দেখো, এগুলো মূলত 7 থেকে 20 বছর বয়সী মানুষের উপর করা হয়, 7 থেকে 20 বছর। তো এর মধ্যে লাল ও নীল গুটি রয়েছে এবং 8টা হচ্ছে, দেখো 8টা ছোট গুটি, ছোট গুটি বলতে এরকম থাকে, হ্যাঁ, আর বড় গুটিগুলো এরকম থাকে এবং 3টি বড় থাকে, ঠিক আছে? এভাবে আইকিউটা নির্ণয় করা হয়। এটা হচ্ছে কর্ম সম্পাদনমূলক একক অভিক্ষা, কিন্তু এটা কর্ম সম্পাদনমূলক, মনে রাখবা। ক্লাস হবে 4:30 পর্যন্ত, ক্লাস হবে 4:30 পর্যন্ত বাবা। ওকে, দেখো আরেকটা আছে ব্লক ডিজাইন। ব্লক ডিজাইন আলেকজান্ডার প্লাস অ্যালংয়ের মতোই, কিন্তু এখানে আরো বেশি গুটি ইউজ করা হয়েছিল, ঠিক আছে? দেখো কি বলতেছে, এইটার তোমার কে করছে, এটা কে দিছে, এসসি কো, হ্যাঁ, তাই এসসি কো, এর নামটা মনে রাখবা। ব্লক ডিজাইন দিয়েছে এসসি কো। তিনি 1927 সালে এক ধরনের এই টেস্টটা করেছিল, সেটা ডাবল ফর্মিং বলা হয়, ঠিক আছে? ডাবল ফর্মিং বা এই সেম জিনিসই কিতে নন ভার্বাল বুদ্ধিমাপনী, আলেকজান্ডারের মতোই সেম জিনিসই এটাও নন ভার্বাল বা কর্ম সম্পাদনী। যেমন হচ্ছে দেখো যে এখানে 17টি কাঠ থাকে এবং 16টি রঙিন কাঠের ব্লক থাকে, লাল নীল হলুদ এরকম। তাই যে ডিজাইনটা দেয় সেই ডিজাইনের মতো করে সাজাইতে হয়, মানে কে কত দ্রুত সাজাতে পারছি এবং কতবার হাত চালনা করতে পারছি সময়টা দেখা হয়, বুঝতে পারছো? এইভাবে আইকিউটা নির্ণয় করা হয়। জাস্ট এটা একবার রিডিং দিলে, এটা পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, MCQ এ দিলে দিতে পারে, জাস্ট একবার রিডিং দিয়ে নিবা। আচ্ছা, কে যেন বলতেছে নয়ন, তুমি আমার একটু নক দিও ইনবক্সে, হ্যাঁ, কোথায় বুঝতে পারছো না তুমি আমাকে একটু নক দিও, আমি বোঝাই দেবো, সমস্যা নাই। আচ্ছা, কার্ডভেদ এখানে ব্লকের সংখ্যা ভিন্ন হয়, যেমন তোমার 1 থেকে 9টার জন্য 4টা ব্লক থাকে, তোমার বুঝতে পারবে না এগুলো, হচ্ছে কার্ড 10 থেকে 11-র জন্য 9টা ব্লক থাকে এবং কার্ড 12 থেকে 16 জন্য 16টা ব্লক থাকে। এভাবে সহজ থেকে কঠিনে সাজানো হয় চিত্রগুলো। আমি যদি তোমাদের একটু বলি, তোমরা যদি একটু বুঝতে চাও, বিষয়গুলো জানার দরকার নাই এক্সামের জন্য না, জাস্ট ফর নোয়িং। ধরো এরকম একটা চিত্র থাকে, তোমার সাজানো থাকে যে এরকম করা লাগবে, প্রথমে একটা বড় গুটি, তারপর এরকম ছোট গুটি, ছোট গুটি, ছোট গুটি, আবার একটা বড় গুটি, এরকম ছোট গুটি, ছোট গুটি, এরকম একটা চিত্র দেওয়া হয় এবং তোমাকে আরেকটা বোর্ডে ওই গুটিগুলো জাস্ট ছড়িয়ে দেওয়া হয়, এরকম এরকম করে তোমাকে এটার মতো করে সাজাতে হয়, বুঝতে পারছো? এটাই হচ্ছে ব্লক ডিজাইন প্লাস আলেকজান্ডার, যেটাই বলি না কেন, আলেকজান্ডার পাস অ্যালং। এই সেম জিনিসই।
ওকে, এখন আমাদের ব্যক্তিগত বুদ্ধি অপেক্ষা শেষ। আমার আইডি পাও না? দেখো তোমার মেসেজে আমি রিয়াক্ট দিছি। আচ্ছা দেখো যে দলগত বুদ্ধি অপেক্ষা তো আমরা শিখলাম, মানে সরি ব্যক্তিগত বুদ্ধি অপেক্ষা তো শিখলাম। এখন দেখবো যে দলগত বুদ্ধি অপেক্ষা কি। দলগত বুদ্ধি অপেক্ষা বলতে কোনগুলো বোঝায়, যে তোমার হচ্ছে আমি একা যে পরীক্ষক অনেকগুলো মানুষের ওপর একসাথে যে অপেক্ষাগুলো প্রয়োগ করি, যে টেস্টগুলো প্রয়োগ করে তোমার হচ্ছে আইকিউ নির্ণয় করতে পারবো ওদের সবার, সেটা হচ্ছে দলগত বুদ্ধি অপেক্ষা। দলগত বুদ্ধি অপেক্ষা বলতেছে কি, দেখো যে বুদ্ধি অপেক্ষায় একসাথে অনেকজন মানুষের বুদ্ধি পরিমাপ করা হয় তাকে দলগত বুদ্ধি অপেক্ষা বলে। ওকে, তো এই দলগত বুদ্ধি অপেক্ষা মূলত দুইটি, একটা হচ্ছে আর্মি আলফা এবং আর্মি বিটা। এই আর্মি আলফা এবং আর্মি বিটা তোমাদের এইচএসসি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এইচএসসি সিকিউ বা টেস্ট বলি বা এইচএসসি বলি, এই সিকিউ এর জন্য এই দলগত বুদ্ধি অপেক্ষাটা ইম্পর্টেন্ট। ওকে, দলগত বুদ্ধি অপেক্ষাটা ইম্পর্টেন্ট। এখন আমি দেখব যে আর্মি আলফা কি হয়। ওখানে লিখেই নাই। আচ্ছা, এটা হচ্ছে আর্মি আলফা থেকে শুরু। হ্যাঁ, এটা হচ্ছে আর্মি আলফা। আমি একটু লিখি। হ্যাঁ, আর্মি আলফা এটা কখন শুরু হয়েছিল, কিসের জন্য? আর্মি মানে তো আমরা সেনাবাহিনী টাইপ কিছু একটা বুঝতে পারছি না? তো সেনাবাহিনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, যে কোন আর্মিটা নিব কোন আর্মিটা নিব না, বা কে দক্ষ না, কাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, এই সমস্যাগুলো সমাধান করার জন্য মূলত আর্মি আলফা এবং আর্মি বিটা টেস্টটা তৈরি করা হয়েছিল। আর্মি আলফা মূলত প্রথমে তো 1918 সালে এটা তৈরি করা হয়েছিল। তোমার আর্মি আলফা টেস্ট, এক্ষেত্রে কি করা হয়েছিল, কিছু কোশ্চেন নেওয়া হয়েছিল এবং সেই কোশ্চেনগুলো সেই আর্মি যারা জয়েন করতে চায় তাদেরকে দিয়ে পরীক্ষাটা দেওয়ানো হয়েছিল এবং যারা উত্তীর্ণ হয় তাদেরকে নেওয়া হয়েছিল। মানে মোট পারপাসটা এটাই, ঠিক আছে, আর্মিদেরকে সিলেক্ট করার জন্য। কি বলতেছে দেখো, যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক বাহিনীতে নিযুক্ত মনোবিজ্ঞানীদের চেষ্টায় আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট সংক্ষেপে এজিসিটি বা আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট, এই অপেক্ষাটা উদ্ভাবিত হয়। ঠিক আছে, মূলত তোমার ওই যে আর্থার ওটিস, কি নাম, আর্থার ওটিস এনার মানে ইনি এই জিনিসটা, এই মনোবিজ্ঞানী ছিল, ইনি এই অপেক্ষাগুলো পরিচালনা করছেন, উনি পরিচালনা করছেন। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু এটা আগে ব্যবহৃত হতো বিশ্বযুদ্ধের সময়, কিন্তু বর্তমানেও কিন্তু আর্মি বাছাই হয়। আর্মি বাছাই করানোর জন্য সাইকোলজিস্ট থাকে। তোমার প্রত্যেকটা সেনাবাহিনীতেই কিন্তু সাইকোলজিস্ট থাকে। যারা ধরো আইএসপি দিতে চায় বা আর্মি হইতে চায়, সাইকোলজিস্ট ফেস করতে হয়। এই বর্তমানে আর্মি যাচাই বাছাইয়ের জন্য আর্ম ফোর্স কোয়ালিফিকেশন টেস্ট, ঠিক আছে, আর্ম ফোর্সেস কোয়ালিফিকেশন টেস্ট, এই টেস্টটা ইউজ করা হয়। আর্ম ফোর্সেস কোয়ালিফিকেশন টেস্ট আর্ম ফোর্সেস কোয়ালিফিকেশন টেস্ট। আচ্ছা, কি বলতেছে মৃত্তিকা, কালকে আমার মনোবিজ্ঞান এক্সাম, বেস্ট অফ লাক তোমাকে। আর্ম ফোর্সেস কোয়ালিফিকেশন টেস্ট, এই টেস্টটা ইউজ করা হয়, বুঝতে পারছো? বর্তমানে এখন আর্মিদের যাচাই বাছাইয়ের জন্য আর্ম ফোর্সেস কোয়ালিফিকেশন টেস্ট ইউজ করা হয়। ওকে, নেক্সট দেখো আরও কিছু টেস্ট আমরা জানবো, যে স্কুল কলেজে, এখন আমাদের দেশে করা হয় না, বিদেশে করা হয়। স্কুল কলেজে মেধাবী শিক্ষার্থীদের যাচাই বাছাইয়ের জন্য কিছু টেস্ট ইউজ করা হয়। যেমন উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেখো কি করা হয়, উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজে ভর্তি ইচ্ছুক ছেলে মেয়েদের বুদ্ধি পরিমাপের জন্য স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, তোমরা এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট দেয়, যে কোনটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাচ্চা কাচ্চাদের বাছাইয়ের জন্য ইউজ করা হয়, বা এই স্যাটের পূর্ণরূপ কি, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। মানানটা মনে রাখবা, SCHOLASTIC স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। এছাড়া দেখো স্কুল কলেজের সামর্থ্য পরীক্ষা, মানে কি, স্কুল অ্যান্ড কলেজ অ্যাবিলিটি টেস্ট, সংক্ষেপে SCAT, কিন্তু এটা বেশি এমসিকিউতে দেয়। এই স্যাটের পূর্ণরূপ কি, ঠিক আছে, বুঝতে পারছো? তোমাদের
তোমাদের এখনো প্রি টেস্ট এক্সাম হয় নাই। এটা গেল আর্মি আলফা টেস্ট। এখন আচ্ছা, এই আর্মি আলফা টেস্টে কিছু উপপরীক্ষা আছে, ঠিক আছে? আর্মি আলফা টেস্টের কিছু মানে উপপরীক্ষা বলতে আর্মি আলফা টেস্টে কি কি করানো হয় সেটা আমরা দেখব। দেখো, মৌখিক নির্দেশনা দেওয়া হয়, যে তোমার কন্ডাকশন দিতে বলা হয়, ডিরেকশন, যে এইটা করতে হবে, মৌখিক নির্দেশনা দিয়ে সেই কাজটা করানো হয়। বা তোমার এক কথায় প্রশ্নের উত্তর দিতে বলা হয়, লিখতে বলা হয়, ঠিক আছে? তারপর গাণিতিক সমস্যা সমাধান, এখানে বুঝতে পারছি আমরা গাণিতিক যুক্তি দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করতে বলা হয়। প্রায়োগিক বিচার্য, প্র্যাকটিক্যাল জাজমেন্ট, ধরো বাস্তব কোনো সমস্যা দিতে বলা হলো এবং বলা হলো আপনি আপনার বিচারে বলেন বা আপনার বুদ্ধি দিয়ে বলেন যে আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, এই সিচুয়েশনটা আপনি কিভাবে সলভ করবেন। বুঝতে পারছো? সমার্থক বিপরীতক মানে সিনোনিম অ্যান্টোনিম, আমরা তো জানি সিনোনিম অ্যান্টোনিম কি, শব্দে সিনোনিম অ্যান্টোনিম জিজ্ঞেস করা হয়। তারপর অবিন্যস্ত বাক্য, এখানে হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জ পড়ছি না, ওই রিঅ্যারেঞ্জ কোশ্চেন করতে দেওয়া হয়, মানে মিক্সড কোশ্চেন রিঅ্যারেঞ্জ কোশ্চেন দেওয়া হয়, সেন্টেন্স দেওয়া হয়, সেগুলোকে অ্যারেঞ্জ করে সুন্দর করে লিখতে হয়। সংখ্যা সারি সম্পূর্ণকরণ, এখানে নাম্বার সিরিজ কমপ্লিশন, মানে ধরো 1 2 3 ধারা পড়ছি না আমরা ম্যাথে, ধারাটা কমপ্লিট করতে দেওয়া হয়, যে 1 2 3 এরপরে কী হবে বা এন সংখ্যক নাম্বার কত হবে। উপমান বা অ্যানালজি, তারপর হচ্ছে কি সাধারণ তথ্য বা জেনারেল। উপমান বলতে বোঝায় সাধারণ তথ্য এবং জেনারেল ইনফরমেশনটা, মানে বুঝলাম যে দেশের রাজধানী, দেশের পতাকা, এইসব। আর উপমানটা আমি একটু বলি, উপমানটা বলতে বোঝায় তোমার তুলনা, হ্যাঁ, বা অ্যানালজি বলতে বোঝায় তুলনা। তুলনা কি, তোমরা যুক্তিবিদ্যা যদি পড়ে থাকো দেখবা যে উট হয় মরুভূমির জাহাজ, আমরা উটকে কি করছি, জাহাজের সাথে তুলনা করছি। তো এই রকম তুলনাগুলো সম্পর্কিত কোশ্চেনগুলো করা হয়, ঠিক আছে? বুঝতে পারছো? এই তো, এই গেল আর্মি আলফা টেস্ট। এখন আসি আর্মি বিটা টেস্ট। আর্মি বিটা টেস্ট হচ্ছে তোমার আর্মি বিটা অভিক্ষাটি একটি ভাষা বর্জিত, এটি হচ্ছে তোমার দলগত অভিক্ষা হিসেবে আমরা ব্যবহার করি। তো এটাই মূলত প্রথম ভাষা বর্জিত, আচ্ছা এটা হয় না কেন, এটি প্রথম ভাষা বর্জিত দলগত অভিক্ষা, এটাই প্রথম। আর্মি আলফা টেস্টে কিন্তু ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, কিন্তু আর্মি বিটাতে আমাদের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় না, এটা জাস্ট কর্ম সম্পাদনমূলক। এটা কি শুধু কর্ম সম্পাদনমূলক, এখানে কাজ করতে হয়। তো এটি তৈরির মূল উদ্দেশ্য কী ছিল দেখো, সামরিক বাহিনীতে লোক নিয়োগের উদ্দেশ্যে বিদেশি যে মানুষরা আসে আর্মিতে যোগ দেওয়ার জন্য, তাদেরকে সিলেক্ট করার জন্য মূলত আর্মি বিটাটা তৈরি করা হয়েছিল। বুঝতে পারছো? তো এই অভিক্ষায় বিভিন্ন সমস্যাকে তোমার সমাধান করতে বলা হয়, মানে জাস্ট কাজ করতে বলা হয়, এখানে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজেস নেই। বলতে বলা হয় ধরো গোলক ধাঁধা সমাধান করো, বা তোমার সারি পূর্ণ করো, বা তোমার হচ্ছে ঘনক থেকে সংখ্যা বের করো, এটাই আমরা দেখবো। দেখো কি কি কাজ করা হয়, কি কি কাজ করা হয় একটু দেখো। যে আর্মি বিটা অভিক্ষা মূলত 7টা অভিক্ষা রয়েছে, 7টা উপঅভিক্ষা। আচ্ছা বলো তো আর্মি আলফাতে কত ছিল? আচ্ছা আর্মি বিটা বলো আমাকে, আর্মি আলফাতে কতটা ছিল উপঅভিক্ষা? আর্মি আলফাতে কতটা উপঅভিক্ষা ছিল? বলো তো আর্মি আলফাতে কয়টা উপঅভিক্ষা ছিল? 8টা উপঅভিক্ষা, আমি বলে দিলাম। তো আর্মি বিটাতে মূলত 7টা উপঅভিক্ষা রয়েছে। কি কি দেখো, আমি একটু বলি যে ধাঁধা, হ্যাঁ, গোলক ধাঁধা, এখানে হচ্ছে আমি যদি বলি তোমরা বইয়ে দেখতে পারবা, তাও বলি, একটা ওয়ে তৈরি করে দেওয়া হয়, এইরকম 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 দিয়ে তোমার বলা হয় যে আপনি এইভাবে বের হয়ে আসুন, এই বের হওয়ার রাস্তা থাকে, এই দিক দিয়ে বের হয়ে আসার মতো, মানে গোলক ধাঁধা সমাধান করতে বলা হয়, ঠিক আছে? ঘনখণ্ডের বিশ্লেষণ, এখানে অনেকগুলো ঘনক দেওয়া হয় এবং বলা হয় যে এখানে কয়েকটা ঘনক আছে সেটা বের করুন। এরপর এক্স ও সারি, আমি তোমাদেরকে একটা এক্স ও সারি করতে দিব, দেখো তো পারো কিনা, নিজের আইকিউ টেস্ট করো। তো এক্স ও সারি দিয়ে একটা সারি সম্পূর্ণ করতে বলা হয়। সংখ্যা প্রতীক, আমরা হচ্ছে আর্মি আলফাতে দেখছিলাম যে 1-এর জন্য ত্রিভুজ, 2-এর জন্য বৃত্ত, 3-এর জন্য চতুর্ভুজ, এইরকম দেখানো হয়, পরে জিজ্ঞেস করা হয়। বুঝতে পারছো? আর্মি বিটাতে 7টা, আর্মি আলফাতে 8টা। সংখ্যা যাচাইকরণ, ঠিক আছে, 3 থেকে
ধরো 11 সংখ্যা জোড় এবং বিজোড় সংখ্যা যাচাই করতে বলা হয় এক্ষেত্রে, এবং ছবি সম্পূর্ণ করো, ছবির অসম্পূর্ণ অংশ কেটে দেওয়া হয় এবং সেটা ফাঁকা স্থানটা পূরণ করতে বলা হয়। জ্যামিতিক অঙ্কন, এক্ষেত্রে বর্গাকৃতির চিত্রের ভেতরে রেখা অঙ্কন করে কিভাবে অংশগুলো জুড়ে একটা আরেকটা বর্গ নির্ণয় করা যায় সেটা করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো 3-4টা ডট দিয়ে দিল, এই অংশগুলো জুড়ে কিভাবে আমি বর্গ তৈরি করব বা এরকম করে কিভাবে আমি একটা বর্গ তৈরি করব সেটা করতে দেওয়া হয়, বা জ্যামিতিক আকৃতি অঙ্কন করতে দেওয়া হয়। এইটাই। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি একটা তোমাদেরকে এক্স ও সারি এক করতে দেই, করো দেখি। এটা ফিল আপ করবা। এখানে কয়টা হবে বলো তো? এখানে কয়টা জিরো হবে বলো? এখানে কয়টা জিরো হবে বলো তো? নিজের হচ্ছে মেধা খাটাও, বলো। বলো বলো, এখানে কি হবে? এখানে কি হবে বলো? তোমরা কি কেউ বুঝতে পারছো কি হবে? ও, বর্ষা আনসার দিছে, আরো কয়েকজন বলো কি হবে এখানে? বাহ, নয়ন আনসার দিছে, সুলতানা, মোহাম্মদ রাবিউল, ফারিহা বুঝতে পারছো না? সামিরাও আনসার দিছে, বুঝি নাই। হ্যাঁ, তোমরা এত কম, দেখো এত কম হইলে হবে? বলো, প্রথম দিন তো অনেকজন ছিলে। বর্ষা, আবিরা, কিভাবে হলো তুমি আমাকে বলো তো, কিভাবে হইলো এটা? বুঝতেছি না, তোমরা আজকে ভাবো, আমরা নেক্সট ক্লাসে আমি বলবো এটা কিভাবে হলো। আজকে এটা ভাববা, দিয়ে নেক্সট ক্লাসে আমাকে এক্সপ্লেনেশন দিবা যে আপু এই কারণে এটা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি ভাষাগত বুদ্ধি অপেক্ষা। ভাষাগত বুদ্ধি অপেক্ষা বলতে কি বোঝায়? যারা ধরো ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যারা পড়তে পারে, তাদের জন্য মূলত এই ভাষাগত বুদ্ধি অপেক্ষাগুলো ইউজ করা হয়। যেমন বিনেসিমো, তারপর স্ট্যানফোর্ড বিনে, এদের অপেক্ষাগুলো কিন্তু ভাষাগত। ঠিক আছে? তো আর্মি আলফা, এটাও কিন্তু ভাষাগত বুদ্ধি অপেক্ষা। এই ভাষাগত বুদ্ধি অপেক্ষার প্রধান উপাদান কি হবে দেখো? ওয়ার্ড, শব্দ, তাই না? বাক্য, সেন্টেন্স। ঠিক আছে? তো অভিক্ষার্থীকে লিখিত বা কথার মাধ্যমে লিখতে হয়, নয়তো মৌখিক আনসার দিতে হয়, যে ধরো তোমার দেশের নাম কি, তোমার নাম কি, এভাবে আনসার দিতে হয়, তোমার লিখে বলতে হয়। ঠিক আছে? প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়। শব্দ বা বাক্যের অর্থ বলা, সমার্থক শব্দ বলা, বিপরীতক শব্দ বলা, এগুলো সব ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলতে হয়। এগুলো হচ্ছে ভাষাগত। আর কর্মসম্পাদনমূলক কি? কর্মসম্পাদনমূলক অপেক্ষা হচ্ছে যে ধরো শিশু যারা ঠিকমতো কথা বলতে পারে না, নিরক্ষর, যারা বোবা, বধির, এদের জন্য কিছু কাজমূলক মানে কর্মমূলক পারফরমেন্স টেস্ট দেওয়া হয়, যেগুলোর মাধ্যমে তাদের আইকিউটা নির্ণয় করা হয়। যেমন ডিআর ফর্ম পূরণ, আলেকজান্ডার পাস অ্যালং, ব্লক ডিজাইন, এইসব। ঠিক আছে? মূলত এই বুঝতে পারবা পড়লে। তো তোমাদের একটু হোমওয়ার্কটা দেখো, আজকের হোমওয়ার্কটা কি হবে? ভাষাগত এবং কর্মসম্পাদন
মূলক, এটা হচ্ছে অভিক্ষার মধ্যে পার্থক্য করবা, ঠিক আছে? ভাষাগত এবং কর্মসম্পাদনমূলক অভিক্ষার মধ্যে পার্থক্য সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট করবা। সবাই, আমি প্রত্যেক জনের খাতা দেখব, ঠিক আছে? এবং ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা এবং দলগত বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য, এই দুইটা পার্থক্য সুন্দর করে খাতায় নোট করবা এবং গ্রুপে পোস্ট করবা। তোমাদের এটা কাজ। কাজ বুঝতে পারছো? কাজ বুঝতে পারছো? হোমওয়ার্ক বুঝতে পারছো কিনা বলো? এক্স ও সারি তোমরা বাসায় সলভ করবা, যারা পারো নাই সলভ করে আমাকে নেক্সট দিন বলবা। বুঝতে পারছো তো না? ওকে, তোমাদের হোমওয়ার্ক শেষ। এখন আমরা আরেকটু পড়বো, যে সময় আছে 15 মিনিট। আচ্ছা, অচেনা নীলপরি, তোমার নাম কি আমাকে বলো তো? তোমার নাম কি? তোমার নাম নিব, বাট তোমার নাম কি আমাকে একটু বলো। আচ্ছা, এখন এই যে আমরা আসি চ্যাপ্টারের মেইন টপিকে। এখান থেকে প্রায় 90% সিকিউ হয়। হ্যাঁ, এই বুদ্ধি প্রতিবন্ধিতা থেকে, মেন্টালি রিটার্ডেশন বলি, ইন্টেলিজেন্স রিটার্ডেশন, বুদ্ধি প্রতিবন্ধিতা থেকে মোট প্রায় সব কোশ্চেনই তোমার সিকিউতে দেয়। প্রত্যেকবারই ইন্টেলিজেন্স থেকে সিকিউ দিবেই এবং বুদ্ধি প্রতিবন্ধিতা থেকেও দিবেই কোশ্চেন। বুঝতে পারছো? দেখো যে কোনো ব্যক্তির বয়স বা মানসিক বয়স বা বুদ্ধি যদি আমাদের ক্রনোলজিক্যাল এজ বা প্রকৃত বয়সের সাথে না বাড়ে, মানে প্রকৃত বয়স বাড়ছে, আমরা লম্বায় বাড়ছি, আমাদের বছর চলে যাচ্ছে, কিন্তু মেন্টাল এজ ওই 3 বছর 4 বছরের মতোই আছে, কিন্তু সেক্ষেত্রে মানসিক বৃদ্ধিটা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি তার কি সমস্যা আছে? বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, তার মানসিক সমস্যা আছে। ঠিক আছে? তার দেখো কি বলতেছে, যে কোনো ব্যক্তির বয়স বৃদ্ধির সাথে যদি তার বুদ্ধির স্বাভাবিক বিকাশ না হয় এবং তোমার সামঞ্জস্যপূর্ণ আচরণ এবং যোগাযোগ ক্ষমতা কম থাকে, সামঞ্জস্যপূর্ণ আচরণ সে যদি না করতে পারে, যেমন আমাদের সোসাইটিতে কিছু নর্ম থাকে, কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো যদি সে পালন না করতে পারে, সহপাঠীদের সাথে খেলতে না পারে, বড়দের সম্মান না করতে পারে, সঠিকভাবে ইন্টারাকশন না করতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে তার বুদ্ধি প্রতিবন্ধিতা রয়েছে। তাই তো? এখন আমরা একটা সংজ্ঞা দেখব, হেবারের সংজ্ঞা। ও আচ্ছা, এখানে আরেকটু বলি যে নামকরণ কে করছে, কিভাবে করছে। এই হু হচ্ছে তোমার WHO সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করছে, যে মানসিক অস্বাভাবিকতা বলছে, মেন্টাল সাবনর্মালিটি বলছে, অস্বাভাবিকতা। এবং আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তারা বলছে মানসিক প্রতিবন্ধিতা বা মেন্টাল ডেফিসিয়েন্সি তারা বলছে। ওকে, এখন দেখো যে হেবারের সংজ্ঞাটা আমরা একটু দেখবো, যে বুদ্ধি প্রতিবন্ধিতা কি। তো বুদ্ধি প্রতিবন্ধিতা বলতে তোমার হেবার বলছে যে গড় মানের চেয়ে কম বুদ্ধি, মানে ধরো গড় মান বলতে কোনটা বোঝায়, মানে আমাদের সাধারণ মানুষ সবারই 90 থেকে 110-এর মধ্যে বুদ্ধি বা আইকিউ রয়েছে, ঠিক আছে? তো এর মাঝামাঝি যদি না হয় বা এর কম হয়, তখনই আমরা বলতে পারবো সে বুদ্ধি প্রতিবন্ধী। এভারেজের থেকে যদি কম হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো বুদ্ধি প্রতিবন্ধী। বলছে দেখো, সাধারণত গড় মানের চেয়ে কম বুদ্ধি নির্দেশ করে, যা বাড়ন্ত বয়সে সূচিত হয় এবং এই অবস্থাটিকে আচরণের অক্ষমতার সাথে সম্পর্কযুক্ত। আমরা যেভাবে নর্মালি আচরণ করতে পারি, তারা কিন্তু নর্মালি আচরণ করতে পারে না। কোথায় কি বলতে হবে, কোথায় হাসতে হবে, কোথায় কাঁদতে হবে, কোথায় ছোটাছুটি করতে হবে, এসব কিন্তু তারা ঠিকঠাক মতো করতে পারে না। তাই বলছে যে বাড়ন্ত বয়সে এটা দেখা যায় এবং বয়সের সাথে মানসিক বয়সটা বৃদ্ধি পায় না। ওকে, এখন দেখো যে বুদ্ধি প্রতিবন্ধিতার কিছু বৈশিষ্ট্য আছে। বুদ্ধি প্রতিবন্ধিতার কিছু বৈশিষ্ট্য, সমাজে কিছু সুস্থ বুদ্ধি প্রতিবন্ধী থাকে, তারা সম্মান তা কি জানে না। জি ঠিক। আচ্ছা, নাজমিন হাই, তোমার নাম জেনে ভালো লাগলো। আচ্ছা, বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্য, এদের কি হয় দেখো, বুদ্ধিগত বিষয়ের সীমাবদ্ধতা। বুদ্ধি বলতে আমরা কি বুঝি, যে অ্যাক্ট পারপাসফুলি, মানে উদ্দেশ্যপূর্ণভাবে কোনো কাজ
যুক্তিযুক্তভাবে চিন্তা এবং কোথায় কী বলতে হবে বা পরিবেশের সাথে খাপ খাওয়ানো, এই কাজগুলো যখন সে করতে না পারে ঠিকঠাক মতো, তখনই আমরা বলবো যে তার বুদ্ধিটা ঠিকঠাক নেই বা সীমাবদ্ধ নেই, তার বুদ্ধিটা হচ্ছে কি বলবো অসীম হয়ে গেছে, তার কোনো লিমিটেশন নেই, সে ঠিকঠাক মতো আচরণ করতে পারছে না। কোনো বিষয় শিখতে না পারা, তারা কিন্তু ঠিকঠাক মতো খাবার খাওয়া, নিজের কাপড় চোপড় পরা, বা আমরা নর্মালি যেমন ক্লাসে বসি, তারা কিন্তু ঠিকঠাক মতো সব কিছু শিখতে পারে না। অনেকে প্রতিবন্ধিতার মাত্রা ভেদে নিজের কাজ করতে না পারে। এই যে কিছু মানে খুবই চরম যারা বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারা কিন্তু নিজের ডেইলি লাইফের কাজগুলো করতে পারে না, যেমন খাবার খাওয়া, কাপড় পরা, তারপর নিজের ওয়াশ করা, স্নান করা, ঠিক আছে, এসব কিন্তু তারা করতে পারে না। প্রচলিত পড়ালেখায় সমস্যা, এই যে আমরা বলতেছি, তোমরা যেমন হচ্ছে ক্লাসে বসে ক্লাস করতেছো, নোট করতেছো, আমি যা বলতেছি বুঝতেছো, কলেজে বসে স্যার যা বলতেছে করতেছো, তারা কিন্তু করতে পারে না। সেক্ষেত্রে তাদের অ্যাবনর্মালিটি দেখা যায়, তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। তোমরা কিন্তু সেটা জানো। তারা দীর্ঘমেয়াদী স্মৃতির তুলনায় স্বল্পমেয়াদী স্মৃতির শক্তি খুব দুর্বল। আমি এখনই যেটা বলছি হুট করে সে ভুলে যাচ্ছে, একটু সময়ের জন্য মনে রাখতে পারছে না, আবার কিছু সময় লং টার্মে তাদের মেমোরিতে থেকে যায়, তারা ওই একই কাজ বারবার করতে থাকে। কীভাবে বুঝি আমরা? ধরো তারা যখন একটা জিনিস বা ট্রেন নিয়ে খেলতেছে, খেলার ট্রেন, তারা ওই একটা জিনিসে সাজায় যাইতেছে সেমভাবে করে যাইতেছে, তারা রিপিটেটিভ বিহেভিয়ার করে, এক জিনিসই বারবার করে, অটিজমের মতো, ঠিক আছে, এক জিনিসই বারবার করে, একটা জিনিসে অ্যাটেনশন বা মনোযোগ দিচ্ছে তো ওইটাই করে যাচ্ছে, তাকে কিন্তু সেখান থেকে সরানো যায় না, ঠিক আছে। তো যাই হোক, উচ্চমানের জ্ঞানগত দক্ষতা কম, তাদের জ্ঞানগত দক্ষতা কমই, সমবয়সীদের তুলনায় ভাষাগত দক্ষতা পিছিয়ে থাকে। এই যে আমাদের ফ্রেন্ডদের সাথে তারা কিন্তু ইন্টারাকশন করতে পারে না, আমরা যেমন গল্প করি, ঘুরি, তারা কিন্তু সেটা পারবে না। অনেক সময় নিজেদের ভালো মন্দ বুঝতে পারে না, তারপর অধিক মাত্রায় ব্যর্থতা বা হতাশার শিকার হয়, ফলে ব্যক্তিত্বের সমস্যা দেখা যায়। মানে যারা বুদ্ধি প্রতিবন্ধী, ধরো চলার মতো হলেও তাদের একটু অ্যাবনর্মালিটি আছে, তো সমাজ এমনভাবে তাদের বুলিং করবে, এমনভাবে থ্রেটেন করবে, সে সব কিছুতে হতাশায় ভুগবে এবং সে হীনমন্যতায় ভুগবে, নিজেকে ইনসিকিউর ফিল করবে, সবার সাথে ঠিকঠাক মতো চলতে পারবে না, তার পার্সোনালিটিতে গ্রোথটা হবে না। প্রশিক্ষণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাত্রার উপযোগী করা যায়। এই সমস্যাগুলো যদি তোমাদের না থাকে তাহলে তোমরা স্বাভাবিক, যদি থাকে তাহলে ভাবার বিষয়, ঠিক আছে, সাইকোলজিস্ট দেখাতে হবে। বুঝতে পারছো বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্য? বুঝতে পারছো? ওকে, আমরা এখন দেখি যে এই বুদ্ধি প্রতিবন্ধিতা মূলত 4 প্রকার, তাই না? বুদ্ধি প্রতিবন্ধী কত প্রকার? 4 প্রকার। একটা কি দেখো, যে মৃদু, মানে এটা একটু কম, তারপর হচ্ছে মধ্যম, তারপর হচ্ছে গুরুতর, তারপর হচ্ছে কি চরম। দেখো, মাইল্ড, মডারেট, সিভিয়ার অ্যান্ড প্রোফাউন্ড। এই মাইল্ডটা হচ্ছে এদেরকে তোমার যদি আমি একটু প্রশিক্ষণ দেই বা শেখাই, ট্রেন করি, তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপনটা করতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে। কিন্তু মধ্যমটাও মোটামুটি ট্রেন দিলে ওরা করতে পারবে। কিন্তু এই গুরুতর এবং চরম এরা কিন্তু খুবই সমস্যায় ভোগে, এটা জাস্ট বিছানাগত বলা চলে, মানে আসলে যদি প্রতিবন্ধী বলা যায় এই গুরুতর এবং চরমকে বলা যায়। কিন্তু এদেরকে যে সমাজে চলতে গেলে যে বুলিংয়ের শিকার হইতে হয়, সেগুলো তাদেরকে আরও নিচু লেভেলে করে দেয়। রিসেন্ট একটা যে হচ্ছে আমরা দেখছি না, একটা ছেলে মারা গেল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির, জাস্ট বুলিংয়ের জন্য। কিছু বললাম নাই আসলে। তো সমাজ আসলে কই দাঁড়াইতেছে? মিনিমাম লেভেলের হাম্বলনেস যদি না থাকে মানুষের মধ্যে, হিউম্যানিটি না থাকে, তাহলে তুমি কিসের হিউম্যান? ইমোশন, তারপর তোমার হাম্বলনেস, এগুলো যদি না থাকে, মানুষের কোনো গুণই আসলে নাই। আচ্ছা, কার কোশ্চেন? ওমর, হ্যাঁ বলো কি কোশ্চেন বলো, যে কোনো কোশ্চেন করতে পারো। আচ্ছা, আমরা একটু দেখব যে এদের বুদ্ধি প্রতিবন্ধীদের আইকিউটা আসলে কেমন হয়। তোমরা এটা জাস্ট মুখস্থ করে ফেলবা। কি করবা? এটা মুখস্থ, ঠোঁটের আগায় রাখবা। এটার জন্য এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একদম ঠোঁটের আগায় রাখবা। মৃদু হচ্ছে 52 থেকে 69, 52 থেকে 69, 52 থেকে 69। তোমরা এটাও বলতে পারো, চরম থেকে পড়তে পারো।
আমি চরম থেকে পড়ি। চরমে কত? 19-এর কম। চরম হচ্ছে 19-এর কম। তার আগে কি? গুরুতর। গুরুতর হচ্ছে 20 থেকে 35। 20 থেকে 35। মধ্যম হচ্ছে কি? 36 থেকে 51 এবং মৃদু হচ্ছে 52 থেকে 69। 19-এর কম, 20 থেকে 35, 36 থেকে 51, 52 থেকে 69। মনে থাকবে? 19-এর কম, 20 থেকে 35, 36 থেকে 51, 52 থেকে 69। এটা জাস্ট ঠুটস্থ করে ফেলবা। আচ্ছা, ওমর, ওকে। আচ্ছা, সুলতানা বিল্লু, 51, 52 কোনো ব্যাপার না, 51, 52 সেম জিনিসই, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, কি বলতেছে নয়ন? তোমার যে ম্যাথে প্রবলেম তুমি আমাকে ইনবক্স করো বাবা, ভাইয়া তুমি আমাকে ইনবক্স করো, ঠিক আছে? তাহলে আমি তোমাকে বুঝিয়ে দেবো এখানে মোটামুটি। আর নয়তো তুমি দেখবা রেকর্ডেড ক্লাস আছে, তুমি যদি ফার্স্টের ক্লাসটার আজকের ক্লাসটা, আমি আজকেও আইকিউ বুঝাইছি, তুমি একটু দেখে নিবা, বুঝতে পারবা। এখন আসি আমরা মৃদু বুদ্ধি প্রতিবন্ধিতা, এই 4টা একটু পড়বো, ঠিক আছে? তোমাদের একটু বেশি সময় আমি ক্লাস নিব, আর 10-15 মিনিট নিব, ঠিক আছে? তো দেখো বলছে কি মৃদু বুদ্ধি প্রতিবন্ধী, কি বলতেছে যে এই মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের বিদ্যালয়ে বা স্কুলে ভর্তির আগে এদেরকে চেনা যায়। মূলত সেকেন্ড ক্লাস 2 বা ক্লাস 3 এই সময় তাদের আইডেন্টিফাই করা যায়। কিভাবে? যে অন্যান্য স্টুডেন্টদের মতো সে টিচারের সাথে ইন্টারাক্ট করছে না, পড়তে পারছে না, পরীক্ষায় ভালো করছে না, ঠিক আছে, চুপচাপ একা একা বসে থাকে, কারোর সাথে কথা বলে না, এই রকম যে সিমটমগুলো দেখা যায়, তখন সে টিচার বা বাবা মারা বুঝতে পারে যে তার কিছু একটা প্রবলেম আছে, তখন সেটা আইডেন্টিফাই করা যায়। তার আগে আইডেন্টিফাই করা যায় না, স্কুলে না যাওয়ার আগে, ঠিক আছে? তো এদেরকে মূলত এডুকেবল মেন্টালি রিটার্ডেড বলা হয়, ঠিক আছে, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী। এইটা কিন্তু এই লাইনটা একদম মনে রাখবা। মৃদু প্রতিবন্ধীদের কি বলা হয়? শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী। আর এই সিকিউর জন্য এই বৈশিষ্ট্যগুলো জাস্ট ঠুটস্থ করে ফেলবা, মুখস্থ করবা একদম, বুঝে বুঝে পড়বা, মনে থাকবে। আচ্ছা, দেখো কি বলতেছে যে এদেরকে কি বলা হয়? শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী বা এডুকেবল মেন্টালি রিটার্ডেড। এডুকেবল মেন্টালি রিটার্ডেড বলা হয় কাদেরকে? মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের। মৃদু বুদ্ধি প্রতিবন্ধীদের বলা হয় এডুকেবল মেন্টালি রিটার্ডেড। এদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি যে এদের বুদ্ধি বা বয়স সাধারণত কত হয়? 8 থেকে 11 বছর বয়সের মধ্যে, ঠিক আছে, মানে ক্লাস 2 বা ক্লাস 3-তে এদের বোঝা যায়। এরা হচ্ছে সামান্য পড়তে, লিখতে এবং সাধারণ হিসাব করতে পারে। তোমাদের সিকিউ যখন দিবে তখন উদ্দীপকে এরা দিবে যে এই হচ্ছে তোমার সামান্য লিখতে পারে, পড়তে পারে, আবার হিসাবও করতে পারে। এরা কারা এবং এদের বৈশিষ্ট্য লিখো। তখন তোমাদের এই মৃদু বুদ্ধি প্রতিবন্ধী সব বৈশিষ্ট্যগুলো লিখে ফেলতে হবে সুন্দর করে। যদি সবগুলো বৈশিষ্ট্য সুন্দর করে লিখে ফেলতে পারো, নো মার্কস কাটবে, কোনো মার্কসই কাটবে না, সুন্দর একটা মার্কস পাবা। তো এদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর, আচ্ছা স্বনির্ভর, এটা হ্যাঁ, স্বনির্ভর করা যায় বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে। যেমন তোমার ফিজিওথেরাপি বা কীভাবে কথা বলতে হয়, সাইকোলজিস্টের অনেক থেরাপি টাইপ আছে, সাইকোথেরাপি আছে, এগুলোর মাধ্যমে স্বনির্ভর করা যায়। এরা হচ্ছে অদক্ষ শ্রমিক হিসেবে তোমার জীবন জীবিকা নির্বাহ করতে পারে। মানে গুরুতর এবং চরম যেমন কিছুই পারে না, এরা কিন্তু একটু কাজ করেও খাইতে পারে। জীবিকা নির্বাহের কিছু ওয়ে আছে। কারখানায় কাজ করতে পারে, তবে সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় তাদের সহায়তা নিতে হয়। মানে একটু জীবিকা নির্বাহ করতে পারে, কিন্তু যখন প্রবলেম ফেস করে বা সম্পূর্ণ সংসার তারপর দিয়ে দেওয়া যায় না, তাকে হেল্পও করতে হয়, ঠিক আছে? তো অন্যের তত্ত্বাবধান ছাড়াই দায়িত্বপূর্ণ জীবনযাপন করতে পারে। মানে সে খাইতে পারে, নিজের কাপড় চোপড় পরতে পারে, ওয়াশরুম যেতে পারে, স্নান করতে পারে, সব কিছু সে করতে পারে, গুরুতর চরমের মতো না। এবং খেলাধুলা ও গান বাজনায় অংশগ্রহণও করতে পারে। মোটামুটি এরা একটা স্বাভাবিক জীবনযাপন করে। বুঝতে পারছো? এটা হচ্ছে মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। এদের আইকিউ কত হবে? বুদ্ধাঙ্ক কত হবে? 51 থেকে 69 বা 52 থেকে 69। বুঝতে পারছো? ওকে, নেক্সট দেখি আমরা যে হচ্ছে বুদ্ধি 2 নম্বর হচ্ছে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী। মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী
তো এদের ক্ষেত্রে কি আমরা পড়বো যে এদেরকে প্রশিক্ষণযোগ্য বুদ্ধি প্রতিবন্ধী বা ট্রেনেবল মেন্টালি রিটার্ডেড বলা হয়। ট্রেনেবল মেন্টালি রিটার্ডেড বলা হয়। আমরা দেখলাম যে মৃদুদেরকে কি বলা হতো, এডুকেবল মেন্টালি রিটার্ডেড বা শিক্ষাদানযোগ্য। এটা হচ্ছে প্রশিক্ষণযোগ্য। এরা হচ্ছে কারা? প্রশিক্ষণযোগ্য বা ট্রেনেবল মেন্টালি রিটার্ডেড বলা হয়। ঠিক আছে, এদের মানসিক বয়স দেখো কত বছরের মধ্যে থাকে, 4 থেকে 7, মানে 4 থেকে 7 বছরের বেশি প্রশ্নের উত্তর দিতে পারে না আমরা যদি বলতে চাই। তো এদের মানসিক বয়স থাকে কত, 4 থেকে 7 বছরের মধ্যে। এবং এদের বুদ্ধিঙ্ক থাকে আমরা পড়লাম যে 36 থেকে 50-এর মধ্যে, 36 থেকে 50-এর মধ্যে। তো এদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু পড়বো। ঠিক আছে, দেখো যে এদের শতকরা 30 ভাগই দেখো ডাউন সিনড্রোমে ভোগে। ডাউন সিনড্রোম তোমরা আগে নাম শুনছো? ডাউন সিনড্রোমে, ডাউন সিনড্রোমে কি হয়? ডাউন সিনড্রোমে মূলত তোমার এটা একটা রোগ, ক্রোমোজোমের রোগ। এরা হচ্ছে মঙ্গলিজম বলা হয়। এরা তোমার শর্ট হয়, তারপর তোমার পেটটা ফেপে যায়, মুখটা বিকৃত হয়, ঠিক আছে, এই টাইপ কিছু হয়। তো এটা ডাউন সিনড্রোমের ভোগে প্রায় 30 ভাগ। ঠিক আছে, প্রায় 50 ভাগ ব্যক্তি কোনো না কোনো ধরনের এদের মস্তিষ্কের বিকৃতি রয়েছে। 50 ভাগ ব্যক্তির মধ্যে কোনো না কোনো মানে তোমার ব্রেনে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, নার্ভেসে বা নার্ভে কোনো প্রবলেম আছে। তারপর দেখো মৃদু বুদ্ধি প্রতিবন্ধীরা তুলনায় এদের মধ্যে নানা ধরনের শারীরিক প্রতিবন্ধিতা বেশি দেখা যায়। মানে মৃদুদের তুলনায় এদের শারীরিক প্রতিবন্ধিতা বেশি দেখা যায়। ঠিক আছে, কি কি দেখা যায় দেখো, এরা শিশুসুলভ ভাষা ব্যবহার করে এবং ত্রুটিপূর্ণ উচ্চারণ করে। তোমরা খেয়াল করে দেখবা যে আমাদের সমাজে এই মধ্যমরাই মূলত একটু বেশি পরিমাণে থাকে। মানে হ্যাঁ চলতেছে ফিরতেছে, বাট তাদের কথাবার্তাগুলো কেমন লাজুক, মাথা নিচু করে কথা বলে, কোনো ভাষাগুলো কেমন বাচ্চাদের মতো। তারা বড় হয় বাট ভাষাগুলো, ল্যাঙ্গুয়েজগুলো বাচ্চাদের মতো। ওকে, তারপরে দেখো যে 5 নাম্বার বলতেছে কি যে এদের চেহারায় কিছু বোকা ভাব পরিলক্ষিত হয়। মানে বোকা বোকা ভাব, তোমরা জাস্ট রিলেট করো। তোমরা যদি দেখে থাকো তাহলে তাদের সাথে রিলেট করো। এরা দৌড়াতে পারে না বা গাড়ি বা সিঁড়ি দিয়ে উঠতে পারে না, ধরে ধরে উঠাতে হয়। যদিও উঠাতে হয় তাহলে ধরে ধরে উঠাইতে হয়। ঠিক আছে, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এদের কিছুটা উন্নতি করা যায়, যেমন হাঁটা চলা, কথা বলাটা একটু সহজ সরল করা যায়। ওকে, এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে কিছুটা উপার্জনশীল নাগরিকে পরিণত করা যায়। মানে কিছু ধরো স্পেশাল ট্রেনিং, যেভাবে কাজ করা যায়, সেলাই শেখানো বা কোনো কাজ করা, বাড়িতে বসে কাজ করা, যেগুলো তাদের মধ্যে পড়ে, এগুলোর মাধ্যমে তাদেরকে উপার্জনে সক্ষম করে দেওয়া যায়। তোমরা কি বুঝতে পারছো? জাস্ট ঠুটস্থ করে ফেলবা। এদেরকে কি বলা হয়? ট্রেনেবল মেন্টালি রিটার্ডেড বা প্রশিক্ষণযোগ্য বুদ্ধি প্রতিবন্ধী। কাদের বলা হয়? মধ্যমদের। সুলতানা বিল্লু আপু, আমি নিজেই, তাই নাকি? বোকা বোকা দেখতে লাগে। বোকা হওয়া এক পক্ষে ভালো, বুঝতে পারছো? বোকা হইলে কষ্ট পাবা না, যায় না। বোকা হবে না। কষ্ট না পাওয়ার মূল কথা কি? আমরা কেন কষ্ট পাই বলো তোমরা আমাকে। কেন কষ্ট পাই? যে কোনো বিষয়ে কেন কষ্ট পাই? আচ্ছা আসি এবার গুরুতরে, আমাকে জানাও। ঠিক আছে, গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী। তো এই গুরুতর বুদ্ধি প্রতিবন্ধীদের প্রায় তোমাদের জন্মের পরে শনাক্ত করে ফেলা যায় যে কিছু করতে পারছে না, বা ওরা কি করে, ধরো বা ছোট বাচ্চারা, নর্মাল ছোট বাচ্চারা যেমন সাউন্ড করলে সেদিকে অ্যাটেনশন দেয়, রেসপন্স করে, এই বাচ্চারা তেমন পারে না। তো ওই ছোটোবেলা থেকেই তাদেরকে বোঝা যায় তাদের কোনো প্রবলেম আছে। ওকে, দেখো এদের বুদ্ধিঙ্ক প্রায় 20 থেকে 35-এর মধ্যে হয়ে থাকে। এদের স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি থাকে। হ্যাঁ, এবং এদেরকে কি বলা হয়? পরনির্ভরশীল প্রতিবন্ধী বলা হয়। কি বলা হয়? পরনির্ভরশীল প্রতিবন্ধী। ঠিক আছে, তো এদের বৈশিষ্ট্য দেখবো আমরা। দেখো এদের আচরণগত যোগ্যতা 4 বছরের শিশুর মতো। আমরা মধ্যম পড়ছিলাম 4 থেকে 7, ঠিক আছে, এবং গুরুতর হচ্ছে জাস্ট 4। অন্যের সাহায্য ছাড়া এরা নিজের যত্ন নিতে পারে না, মুখ ধোয়া, খাওয়া, এরা কিছুই করতে পারে না। ঠিক আছে, এটা স্পষ্টভাবে শব্দ উচ্চারণও করতে পারে না, জাস্ট বাবা বাবা, মাম্মা মাম্মা এইরকম করে। ঠিক আছে, মানে ক্লিয়ার একটা ওয়ার্ড যে উচ্চারণ করবে সেটা পারে না। চারপাশের নানা ঘটনার প্রতি এরা সহজে প্রতিক্রিয়া করে না। ধরো ওরা কি করে? রিপিটেটিভ বিহেভিয়ারের বেশি অ্যাট্রাক্টেড হয়। রিপিটেটিভ বিহেভিয়ার কি? একটা কাজ করছে তো করেই যাচ্ছে, একটা অ্যাটেনশন দেখতেছে, দেখেই যাচ্ছে। তো আশেপাশে আগুন লেগে গেল না ভূমিকম্প হয়ে গেল, ওদের কিছু যায় আসে না। ঠিক আছে, তো এরা নিজেরা কোনো কাজ করতে পারে না,
স্নায়বিক এবং মস্তিষ্কের ক্ষয়ক্ষতির জন্য এরা নিষ্ক্রিয় থাকে, মানে নার্ভে প্রবলেম থাকে, ঠিক আছে, এবং উত্তেজনায় সাড়া দেয় না, মানে এরা হচ্ছে সক্রিয় থাকে না, সবসময় নিষ্ক্রিয় নিস্তেজ হয়ে থাকে। লাইক হ্যাঁ, সম্প্রতি উন্নত প্রশিক্ষণ আছে, এদের জন্য কিছু প্রশিক্ষণ তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে তাদেরকে একটু ভালো করা যায় এই গুরুতরকে। বুঝতে পারছো? এখন আসি আমরা চরমে। এই চরম তোমাদের আরও একটা কাজ হবে, আমি বলতেছি। চরম কি, এদের বুদ্ধাঙ্ক কি হয়েছিল? 20 থেকে 20-এর নিচে, তাই তো? আমরা গুরুতর পড়ছিলাম যে, গুরুতর কি পড়ছিলাম যে 20 থেকে 35-এর মধ্যে। এই চরম হচ্ছে 20-এর নিচে। এদেরকে আজীবন পরাবলম্বী বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। আজীবন পরাবলম্বী মানে আজীবন তাদেরকে পরের ওপর নির্ভর করে থাকতে হয়। এরা সারাটা জীবন বিছানায় শুয়ে কাটায়, বিছানায় শুয়ে বসে কাটায়। এদের পক্ষে হাঁটা চলা, কথা বলা তো দূরের কথা, কোনো কিছুই সম্ভব না, এবং নিজেদের কাজ করা, নিজেদের ডেলি লাইফের কাজ করা কোনোভাবে পসিবল না। যেমন তাদের ব্যক্তিগত কাজ, খাবার গ্রহণ, কাপড় পরা নিজে করতে পারে না, সবসময় বিছানায় শুয়ে কাটাতে হয়। ওকে, এদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি যে এদের হচ্ছে আচরণগত যোগ্যতা দেখো কি 2 বছর, ঠিক আছে। মধ্যম গুরুতর কি পড়ছিলাম 4 বছর, কিন্তু চরম হচ্ছে কি 2 বছর, ঠিক আছে, মনে থাকে যেন। 2 বছরের শিশুর মতো আচরণ, মানে এরা কথা বলতে পারে না। ওই হচ্ছে তোমার গুরুতর এরা বাবলিং করতে পারে, যেমন মাম্মা মাম্মা বাব্বা বাব্বা জাস্ট উচ্চারণ করতে পারে, বাট এরা তাও সেটাও করতে পারে না, ঠিক আছে। বাচ্চাদের মধ্যে জাস্ট কান্নাকাটি করে। এরা অধিকাংশ সময় ঘুমিয়েই কাটায়, বাচ্চারা যেমন ঘুমিয়ে কাটায়, এরাও তেমন ঘুমিয়েই কাটায়। তো এরা নিজেরা চলাফেরা করতে পারে না। শারীরিক বিকলতা, শারীরিক বিকাশের অস্বাভাবিকতা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রুটি থাকতে পারে। যেমন তোমরা দেখবা যে অনেকের হাত পা বাঁকা, ঠিক আছে, মানে পা একদম সরু চিকন, হাড় বেরোয় আছে, তারপর মস্তিষ্কের সমস্যা, অনেক সমস্যা এদের থাকে, ঠিক আছে। তো এরা মূক ও বধির হতে পারে, মানে এরা কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না। এদের সংবেদন বা প্রত্যক্ষণ ক্ষমতা খুবই নিম্নমানের, মানে অনেকবার ডেকে 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 সাড়া দেয়, ঠিক আছে। সংবেদন নয়, কেউ একজন যদি চড়ও মারে তারও কিছু যায় আসে না। সংবেদন প্রত্যক্ষণ করার যে জিনিসটা আসলে কি হইলো, এই লেভেলটা খুবই কম, এবং অন্যের যত্ন এবং তত্ত্বাবধান ছাড়া এরা বাঁচতে পারে না। এই গেল চরম বুদ্ধি প্রতিবন্ধী। তো তোমার আশেপাশে, আমি যদি এটা জাস্ট বলতেছি তোমাদেরকে, তোমার আশেপাশে যে লেভেলের প্রতিবন্ধী থাকুক না কেন, প্রতিবন্ধী আমরা কখনোই তাদেরকে এইভাবে বলে অসম্মান করব না বা হীনমন্য করব না। সবসময় চেষ্টা করব সবাইকে সাহায্য করা এবং একসাথে থাকার, তাই তো? এটা আমাদের হিউম্যান হিসেবে, মানুষ হিসেবে একটা ডিউটি, সবসময় তাদেরকে সাহায্য করব। ওকে, আমরা একটু এমসিকিউ দিই সব তোমাদের, ঠিক আছে। হ্যাঁ, 4:30 বাজে। আমরা একটু এমসিকিউ পড়ি, আমরা 5 মিনিট লাগবে। বলো, এক কি হবে? স্কুল কলেজে ভর্তির জন্য কোন অভিক্ষাটি প্রযোজ্য? বলো, AGCT না AFQT নাকি ওটিস নাকি SAT? কোনটা হবে? SSCT হবে এখানে, হ্যাঁ, ওটিস SCAT কোনটা হবে? কোনটা হবে বলো? কোনটা হবে বলো? স্কুল কলেজে ভর্তির জন্য এজি কেন রে? এটা তো আর্মিদের, এ মানে আর্মি, এস মানে এসকো, এই যে স্যাট বুক দেখতে পাচ্ছ না, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, এটা হবে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। 2 বলো, আর্মি আলফা অভিক্ষায় প্রথম ব্যবহার করা হয়, শুরু হয় কবে, কত সালে? আর্মি আলফা অভিক্ষা কত সালে শুরু হয়? 2 বলো, 2 বলো বাবা, 2 বলো। হ্যাঁ, 1 ঘ, 2 বলো, 2 বলো। ইয়েস, 1918 সালে, 1918 সালে। তাহলে 3 কি হবে বলো? কোন বুদ্ধি প্রতিবন্ধীর বুদ্ধঙ্কের মাত্রা 40-এর নিচে? কোন বুদ্ধি প্রতিবন্ধীর বুদ্ধঙ্কের মাত্রা 40-এর নিচে? কত বলো তো? 40-এর নিচে কাদের বলো? 3 বলো, 3। হ্যাঁ, 1 2 হয়েছে, 3 বলো এবার, 3 বলো।
1918, হ্যাঁ হ্যাঁ 3 বলো, 3 বলো। 3 গ, ইয়াস এটা হচ্ছে গুরুতর। কতর মধ্যে? 20 থেকে 35। গুড। এখন বলো যে আর্মি আলফা অভিক্ষায় কয়টি উপঅভিক্ষা রয়েছে? আর্মি আলফা অভিক্ষায় কতটি উপঅভিক্ষা রয়েছে বলো? 4 কি হবে? 4 4 4। আর্মি আলফা অভিক্ষায় কতটি উপঅভিক্ষা রয়েছে? 4 4 আনসার দাও বাবা। 4 বি। ইয়েস, এটা হচ্ছে 8টি। গুড। আর কিছু কোশ্চেন আছে বলো। এটাই শেষ। যে জরুরি ভিত্তিতে, আচ্ছা এটা আমি জাস্ট ক্লিয়ার করি। জরুরি ভিত্তিতে অনেক লোক নিয়োগের ক্ষেত্রে কোন অভিক্ষা প্রয়োগ করা হয়? 5 বলো। জরুরি ভিত্তিতে অনেক লোক নিয়োগের ক্ষেত্রে কোন অভিক্ষা প্রয়োগ করা হয়? 5 কি হবে? 5 বলো। 5 5। I need the answer of 5. 5 এর আনসার দাও। 5 কে আগে বলতে পারে দেখি। 5 এর ঘ কে বলছে? মুইন, মুইন খান, আবিরা, নয়ন, নয়ন কুণ্ডু, রিশাদ। 5 এর খ। এই 5 এর খ কেন হয়? 5 এর খ কেমনে হবে? 5 এর হবে হচ্ছে আর্মি আলফা টেস্ট। এটা হচ্ছে দলগত অভিক্ষা, আর এগুলো সব ব্যক্তিগত, মানে একজনের উপর, আর এগুলো অনেকগুলো দল। 6 বলো। জরুরি, আচ্ছা এটা তো হয়ে গেছে, একটা দুটো দিছে। 7 বলো। পরনির্ভরশীল প্রতিবন্ধী কারা? পরনির্ভরশীল প্রতিবন্ধী কাদেরকে বলা হয়? মৃদু, চরম, গুরুতর না মধ্যম? কাদেরকে বলা হয় বলো তো? 7 বলো। 7 বলো। 7 বলো। 7 7 বলো। 7 এর খ। 7 এর খ হবে? কে বলে রে 7 এর খ? পারিয়া, এই মার দিব। 7 এর খ কেমনে হয়? হ্যাঁ 7 এর সি, গুরুতর। এদেরকে বলা হয় গুরুতর, এদেরকে বলা হয় পরনির্ভরশীল। ঠিক আছে। আর চরমকে বলা হয় আজীবন পরাবলম্বী। আজীবন পরাবলম্বী। বলো স্যাটের পূর্ণরূপ কি বলো? SAT কোনটা হবে এটা? 8 বলো। 8 কে বলতে পারে? দেখো আগে দেখি, আগে 8 কে বলতে পারে আগে? 8 আগে কে বলতে পারে? নাজমিন। এই নাজমিন ঠিকঠাক মতো বলো বাবা। কিরে 8 এর ক কেন বলো সবাই? সব কটাকে মার দিতে হবে, সামনে থাকলে মার দিতাম। স্কুল অ্যাপটিটিউড টেস্ট কেন? স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। স্যাটের পূর্ণরূপ হচ্ছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। 8 এর খ। 8 এর খ না রে বাবা। সামিরা, রিশাদ, রিশাদ ঠিক বলছে। সাদিয়া আফরিন। 8 এর গ না, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, এটা হচ্ছে খ। 8 এর খ। ওকে, এখন এই পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো, নয়তো এতক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ক্লাস থাকলে, কোশ্চেন থাকলে আমাকে বলো। প্রচন্ড গরম, আমি ঘেমে যাচ্ছিলাম, আমার অসুস্থ লাগতেছে। ওকে বলো, ক্লাসে কোনো কোশ্চেন, এত পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, নয়তো আজকের মতো আমরা টাটা। অ্যান্ড ভালো থাকবা সবাই, নিজের
শরীরের যত্ন নেবা, মনের যত্ন নেবা, ভালো করে পড়াশোনা করবা। নেক্সট ক্লাসে আমরা দেখা হবে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কি করবা, নক করবা। অ্যান্ড অবশ্যই ফিডব্যাক সহ, ক্লাসের ফিডব্যাক সহ, ক্লাস নোট, হোমওয়ার্কগুলো অবশ্যই গ্রুপে সবাই পোস্ট করবা। ওকে, ঠিক আছে, সেই পর্যন্ত সবাইকে টাটা। আচ্ছা, বিনে সিমো হচ্ছে আলফ্রেড বিনে এবং থিওডর সিমো। আলফ্রেড বিনে এবং থিওডর সিমো। ওকে, আলফ্রেড বিনে এবং থিওডর সিমো। ওকে, টাটা, বাই বাই। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।